রেড? এলিজাবেথ চুপ। আজ আর প্রতিক্রিয়া নেই, মুখ ফিরিয়ে নেই। সে আর কোনো ধোকার কাছে নতি স্বীকার করবে না। রিচার্ড আবার ডাকে, গলা ভেজা। জান? এবার অভিমান যেন আরো ঘন হয়ে ওঠে, চোখে ছল ছল জল। হৃদয়ের গভীর থেকে আহ্বান আসছে ছুটে যাওয়ার। আজ যেন ভেঙেই পড়ছে মনটা। ইচ্ছে করছে ছুটে যায় তার কাছে, কিন্তু যদি আবার হারিয়ে যায় বাতাসে, তলিয়ে সমুদ্রের অতল তলদেশে। রিচার্ডের গলা এবার কাঁপে ভেতর থেকে। আমার হৃদয়ের রানী। এলিজাবেথ নীরব, একটুও না নড়েই থাকে। রিচার্ড আবার, জান রে। কোনো সাড়া নেই। মাই ফাকিং ডার্ক রেড। শব্দগুলো চিরচেনা, কোমল, আকুল, তবু এলিজাবেথের ঠোঁট নড়ে না। মাই গর্জিয়াস লেডি, ওয়াইফি, হানি। একটার পর একটা ডাক, একটার পর একটা নাম, তবুও নেই সাড়া। রিচার্ডের চল শক্ত হয়ে আসে এবার, গলার সুর বদলায়। এই রাশিয়ান। তবু এলিজাবেথ নিরুত্তর, মুখ ফেরানোই থাকে। রিচার্ড এবার আর সহ্য করতে পারে না, দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, এই আল্লাহর বান্দি, এই জবাব দে। নীরবতা, নিঃশব্দ কান্না। শেষবারের মতো রিচার্ড হাল ছেড়ে দেয় না, মৃদু গলায় যেন এক নিঃশেষ প্রার্থনায় ডাকে। এলিজান। চমকে উঠে বসে এলিজাবেথ। কয়েক সেকেন্ড নিঃশ্বাস আটকে থাকে তার। ধীরে মাথা ফেরায়, কাঁপতে থাকে চোখের পাতা। রিচার্ড দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। বুকটা ভারী হয়ে আসে এলিজাবেথের। এটা কি সত্যি নাকি স্বপ্ন? রিচার্ড মাথা নাড়ায় দুপাশে, মানে এটা সত্যি। হঠাৎই ঝাঁপিয়ে উঠে দাঁড়ায় এলিজাবেথ। এক দৌড়ে ছুটে এসে সশব্দে আছড়ে পড়ে রিচার্ডের বুকে। তার শরীর যেন প্রাণ ফিরে পায় বহুদিন পর। দুহাতে জড়িয়ে ধরে সাপের মতো পেঁচিয়ে ওঠা রিচার্ডের গলায়। রিচার্ড ওকে চাপটে ধরে তুলে নেয় শূন্যে। দারুণ এক হাড় মটমটান শব্দে ভেসে আসে। এ যেন মাছ নদী থেকে কেউ তাকে টেনে তোলে। আর এলিজাবেথ হু করে কেঁদে ফেলে। তৃষ্ণাত দুটি বুক যেন উষ্ণতায় ভরে ওঠে। মেয়েটার চোখের জলে ভিজে যায় রিচার্ডের কাঁধ। রিচার্ড নিঃশ্বাস আটকে মুখ গুজে রাখে তার চুলে। হঠাৎ সে হাঁপাতে থাকে। এলিজাবেথকে নামিয়ে বুকে মাথা শক্ত করে আঁকড়ে ধরে কাপা গলায় বলল, এখানে মাথা রাখো এলিজান, এখানে। এই জায়গাটা ব্যথায় মরে যাচ্ছে। এলিজাবেথ মাথা রাখে তার বুকের পটে, দুহাতে আঁকড়ে ধরে পিঠ। এই বিরহ, এই যন্ত্রণা সব যেন মিটে যায় এক নিমেষে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, আপনি এত দেরি করলেন কেন? আমি কিভাবে বাঁচতাম আপনাকে ছাড়া? রিচার্ডের চোখ লাল টকটকে। এলিজাবেথের কাঁধে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, সরি জান, খুব করে সরি। দুজনেরই নিঃশ্বাস ভারী, গভীর। হঠাৎ রিচার্ড শক্ত করে ধরল এলিজাবেথের চোয়াল। কোনো অবকাশ না দিয়ে চুমু খেতে থাকে এলোমেলো, উন্মত্ত, উদ্ভ্রান্তভাবে। চিবুক থেকে গলা, গলা থেকে চোখের কোণ, মুখ জুড়ে এক চুমুর বৃষ্টি। এলিজাবেথ কিছু বলে না, চোখ বুজে নিঃশব্দে অগাধ ভালোবাসা শুয়ে নেয়। দুহাতে জড়িয়ে ধরে স্বামীকে, ঠিক যেমন করে ধরা হয় প্রিয়জনকে এক চিরন্তন মুহূর্তে। আর তাতেই পেরিয়ে যায় কিছু অপার অপূর্ব মুহূর্ত। ক্লান্ত দুটি শরীর ভেঙে পড়ল। রিচার্ডের কোলে এলিজাবেথ, মাথাটা সুবিস্তৃত, শক্তপোক্ত সুঠাম বুকের উপর রাখা। হঠাৎ এলিজাবেথ মাথা তুলল, রিচার্ডের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন তুলল, আপনার চোখগুলো তো একদম তাজা তাজা, নিদ্রাহীন একটুও মনে হচ্ছে না। আপনি কি আমার জন্য একটু কান্না করেননি? রিচার্ডের ভুরু কুচকালো। পরক্ষণে ক্রুর হেসে দুহাতে কোমর জড়িয়ে ধরে বলল, কান্না করে শুধু শুধু চোখের পানি নষ্ট করবো কেন সুইট হার্ট? এগুলো তো তোমার জন্য রেখে দিয়েছি। এই যে তোমাকে ফিরে পেয়েছি, এখন ধীরে ধীরে সব সাপ্লাই। মাঝপথে বিপত্তি ঘটল। নরম তুলতুলে দুটো হাত। লজ্জায় আরক্ত রমণী চোখ রাঙিয়ে হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, আপনি আর ভালো হলেন না রিচার্ড কায়নাত। রিচার্ড মুখের ওপর থেকে হাত সরিয়ে নিল, নির্বিক অবস্থান থেকে বলল, রিচার্ড কায়নাত কখনো ভালো হবেও না। সারা দুনিয়ার সামনে বেপরোয়া নৃশংস গ্যাংস্টার সেজে ঘোরেন, অথচ ঘরে এইসব চিপ পিক আপ লাইন মারেন। ছি, জাতি জানতে পারলে আমার ইজ্জত আর রক্ষে পাবে না। কি আমি পিক আপ লাইন মারি? তাও আবার চিপ চিপ? তা নয় তো কি? আমি মুখ খুললে ঠিক থাকতে পারবে তো? মিয়ে গেল এলিজাবেথ। সঙ্গে সঙ্গে কথা স্রোত পাল্টে দিতে চাইল। সত্যিই পারবো না। তার চেয়ে বরং আপনি চুপ থাকুন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখি আমরা। পরিবেশ তো এখন আর শান্তিপূর্ণ থাকবে না মাই ফাকিং ডার্ক রেড। এখন তুমি কাঁপবে, কাঁদবে আর ছটফট করবে আমার থেকে দূরে যাওয়ার জন্য, কিন্তু আমি তোমার 1 ইঞ্চি ছাড়ও দেব না। রিচার্ডের কণ্ঠ পরিবর্তন। এলিজাবেথ তরতর করে কাঁপতে থাকে লোকটার বেসামাল স্পর্শে। এলিজাবেথের গলা কাঁপছে। কেন? আর আপনি এমন করছেন কেন মিস্টার কায়নাত? ডুব দিব জান। কোথায়? তোমার মাঝে।
রিচার্ডের ঠোঁট ধীরে ধীরে তার কণ্ঠের দিকে এগোতেই চোখ বুঝল এলিজাবেথ। তার ঠোঁটের তুহিন তুষার স্পর্শে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে কায়া। খুঁজে পাই ফিরে পাওয়া মানুষটার গায়ের উষ্ণতা। শিহরিত ঘোরগ্রস্ত মুহূর্তে হঠাৎ ভেসে এলো রিচার্ডের খাদযুক্ত কণ্ঠস্বর। আমি চাইলেই তোমার শোকে দুঃখের সাগরে ভেসে যেতে পারতাম মাই লাভ। ভেঙে চুরে নিজেকে প্রকাশ করতে পারতাম, নিজেকে আহত করতে পারতাম। কিন্তু এতে করে কি হতো? কেউ কি আমার কষ্ট খানিকটা নিয়ে আমাকে হালকা করতে পারতো? আমি ভেতরে ভেতরে ভেঙেছি, কিন্তু নিজেকে ঠিক রেখেছি। আমার কিছু হলে তোকে কে বাঁচাতো এলিজান? তোকে রক্ষা করার জন্য হলেও যে শেষ পর্যন্ত আমাকে থাকতে হতো। এলিজাবেথের চোখ ভিজে আসে। শিরশিরে অনুভূতিতে নিভু চোখে চাইল সমুদ্র নীল চোখে। দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। তাদের ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। এলিজাবেথ দু হাতের আঁচলায় চেপে ধরল রিচার্ডের দুটি গাল। আপনি আমাকে এতটা ভালোবাসেন মিস্টার কায়নাত? বলল। রিচার্ড ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে চিরায়ত গম্ভীর গলায় বলল, তোকে আমি এতটা ভালোবাসি যে কখনো যদি এমন হয় যে তোর রক্তের কেউ তোর জন্য বিপজ্জনক, আমি তাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবো না এলিজান। আই লাভ ইউ রিচার্ড কায়নাত। আই লাভ ইউ রেড। গাড়িটা ছুটে চলেছে শহরের দিকে। এলিজাবেথ রিচার্ডের বুকে মাথা রেখে নিঃশব্দে শুয়ে আছে। রিচার্ডের চোখ জানালার বাইরে, অথচ মস্তিষ্কের ভেতরে একদম অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। হঠাৎই সে এলিজাবেথের মাথা দুহাতে তুলে নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ওয়েট, জেমস তো পলাতক। তার পক্ষে বাংলাদেশ থেকে তোমাকে গোপনে ইতালি আনা একেবারেই অসম্ভব। এলিজাবেথ ধীর একটা ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, আমাকে সরকারি জেটে করে আনা হয়েছিল। রিচার্ড চোখ কুঁচকে উঠে বলল, কি বললে? হ্যাঁ। এলিজাবেথ চোখ বন্ধ রেখেই বলল, জ্ঞান ফেরার সময় কিছু কথোপকথন কানে আসে। যতটুকু বুঝেছি সরকার ও প্রশাসন সবাই আপনার উপর রীতিমতো ক্ষুব্ধ। সরাসরি কিছু না করে তারা জেমসের সঙ্গে হাত মিলিয়ে আমাকে কিডন্যাপ করায় আপনাকে দুর্বল করে দেওয়ার জন্য। রিচার্ডের চোয়াল টনটন করে ওঠে। রাগে তার চোখ গাঢ় হয়ে আসে। আরেকবার এলিজাবেথের দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটা ভীষণ দুর্বল। ক্ষীণস্বরে কথা বলতেও কষ্ট হচ্ছে। রিচার্ড নিঃশব্দে আবার এলিজাবেথের মাথাটা বুকের সাথে মিশিয়ে রাখে। দীর্ঘদিন পর প্রকৃত আলো হাওয়া ছুঁয়ে যাচ্ছে এলিজাবেথকে। রিচার্ড ধীরে ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকায়। তারপর নিজস্ব ভঙ্গিতে ডাকলো লুকাসকে। লোকা। লুকাসের মুখে কোনো ভাবান্তর নেই, শুধু সামান্য গলা খাকারি দেয় শুধু। এলিজাবেথের ভেতরে অদ্ভুত এক অস্বস্তি জমতে থাকে। মনে হচ্ছে ঝড় আসন্ন, তবু সে কিছু বলে না। সে শুধু চোখ বন্ধ করে থাকে, খুব খুব ক্লান্ত। রিচার্ড নিজ হাতে এলিজাবেথের সারা শরীর চেক করেছে, কোথাও কোনো আঘাতের চিহ্ন মেলেনি। তবুও মনটা কিছুতেই মানতে চায় না। এলিজাবেথ শত বারণ করেও তাকে থামাতে পারেনি। রিচার্ড জোর করেই নিয়ে গেল হসপিটালে। করালো ফুল বডি চেক আপ। ডাক্তার জানালো শারীরিকভাবে এলিজাবেথ দুর্বল, তবে বিপদের কিছু নেই, দরকার শুধু বিশ্রামের। রিপোর্ট আসতে সময় লাগবে 12 ঘন্টা। তাই রিচার্ড অপেক্ষা না করে এলিজাবেথকে নিয়ে ফিরে গেল নিজ ম্যানশনে। গাড়ি থামলো ম্যানশনের সামনে। জায়গাটা চেনা, তবু আজ অচেনা লাগে এলিজাবেথের। সাজানো চারপাশ আলোর ঝলকানি। হঠাৎ করেই মনে হলো সব যেন তার জন্যই। চোখে জল চলে আসে তার। ছলছল চোখে তাকায় রিচার্ডের দিকে। রিচার্ড হালকা মাথা নাড়ল, স্বীকার করলো কিছু না বলেই। একটা শীষ বাঁচালো রিচার্ড। ম্যানশনের ওপর খাড়া ড্রাগনের দুর্গ থেকে উড়ে এলো এক বিশাল ঈগল, ব্ল্যাক হর্ক। রিচার্ডের পোষা ঈগল। ব্ল্যাক হর্ক উড়ে এসে বসলো রিচার্ডের কাঁধে। পাখার ঝাপটায় ভয়ে কেঁপে উঠলেও রিচার্ড শক্ত করে ধরে রাখলো এলিজাবেথকে। রাজা ও রানীর মতোই তারা প্রবেশ করলো ম্যানশনে। প্রধান ফটকের সিঁড়িতে পা দিতে যাবে এলিজাবেথ। ঠিক তখনই রিচার্ড হঠাৎই হাঁটু গেড়ে বসে তার পায়ের নিচে হাত রাখলো। এলিজাবেথ থমকে তাকালো। রিচার্ড হেসে বলল, আমি রাজা, তুমি রানী। রাজ্য আমার হলেও রাজত্ব তোমার। এলিজাবেথের চোখ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রু। কেঁপে কেঁপে পা রাখলো রিচার্ডের হাতের তালুতে। এভাবেই সিঁড়ি পার হলো। লনে পৌঁছাতেই রিচার্ড কোলে তুলে নিল এলিজাবেথকে। দুপাশে শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদের গার্ডরা। সাধারণত রাজা রানীর অভিষেকে ফুল দিয়ে বরণ করা হয়, তবে তাদের ক্ষেত্রে ভিন্ন। ফুল নয়, তাদের উপর ছোড়া হচ্ছে নোটের বৃষ্টি। এলিজাবেথ হেসে ফেলল, মুড়ো নাচিয়ে বলল, রিচ ম্যান। রিচার্ডের ঠোঁটে চেনা সেই বাঁকা হাসি। এগোতে এগোতেই বলল, আই এম রিচ লাইক মাই নেম, রিচার্ড। লম্বা এক শাওয়ার সেরে বেরিয়েছে এলিজাবেথ। ঠিক তখনই রিচার্ড ঝড়ের মতো ছুটে এসে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। লোকটা চোখে জলজল করছে এক অদম্য পুরুষালী কামনা। হতভম্ব এলিজাবেথ রিচার্ডের চোখে চেয়ে থমকালো। ও চোখের গভীর দৃষ্টিতে পুরো তলিয়ে গেল। রিচার্ড তৃষ্ণার্ত কণ্ঠে ফিসফিস করে বলল, জান, তুমি ঠিক আছো তো? আজ একটু বেপরোয়া হলে সামলাতে পারবে আমায়? আমার একটা বাচ্চা চাই এলিজান। এলিজাবেথ শুষ্ক গলায় ঢোক গেল। সে এখনো পুরোপুরি সুস্থ নয়,
তবু এই মুহূর্তে ফিরিয়ে দিতে ইচ্ছে করে না। লোকটার চোখে যে চাহনি, সে চাহনির কাছে আত্মসমর্পণ না করে থাকা যায় না। এ দীর্ঘ শূন্যতার পর তারও যে খুব করে চায় লোকটাকে। সে মুখ খুলে কিছু বলতে যাবে, ঠিক তখনই রিচার্ডের ফোন বেজে ওঠে। রিচার্ড বিরক্ত ভঙ্গিতে ফোনটা কানে নেয়। ওপাশ থেকে ভেসে আসে নেশোর গলা। বস, আপনার ওয়েডিং গিফট রেডি। শিকার নিজেই কাজে ঢুকে পড়েছে। রিচার্ডের চোখ মুহূর্তেই বদলে যায়। কোমলতা মিলিয়ে গিয়ে সেখানে জেগে ওঠে হিংস্র পৈশাচিক এক আগুন। এক মুহূর্ত ব্যয় না করে এলিজাবেথের কপালে শব্দ করে একটা চুমু খায়। অতঃপর মৃদু হেসে রেস্ট করো জান, আমি আসছি বলে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। এলিজাবেথ হতবিহ্বল, ঠোঁট কাঁপে, কিছু বলতে চায়, কিন্তু গলায় যেন শব্দ জোটে না। এলিজাবেথ স্তব্ধ চোখে তাকিয়ে থাকে রিচার্ডের হাতে সদ্য তৈরি কাটা দাগটার দিকে। সেটা কিছুক্ষণ আগেও ছিল না, একদম নতুন কাঁচা। চেকআপের সময় কিছু সময়ের জন্য হঠাৎ নিরুদ্দেশ হয়ে গিয়েছিল রিচার্ড। ফিরে এসেও কিছু বলেনি। তবু এলিজাবেথ জানে নিঃশব্দ ক্ষত কোনো সাধারণ কাহিনী নয়। এর পেছনে আছে রক্তমাখা এক অধ্যায়, কারোর গা শিউরে ওঠার মৃত্যু। দৃশ্যপট চিকি প্যালেস, রোম। ইতালির ক্ষমতার কেন্দ্রস্থল, নিরাপত্তায় সুরক্ষিত, অথচ নিঃশব্দে ঢুকে পড়ে রিচার্ড। নির্মম এক পরিকল্পনা করে, অতঃপর নিখুঁত প্রতিশোধ, নৃশংস প্রতিশোধ। প্রাইম মিনিস্টারের ঘরের দরজা বন্ধ। রিচার্ড সবিনয়ে চেয়ারে বসায় তাকে। তারপর উঠে গিয়ে লোকটার বুকের উপর চেপে বসে অপলক তাকিয়ে থাকে। এরপর ধীরে ধীরে ঠান্ডা মাথায় ছুরির একের পর এক কোপ চালায় বুকে। রক্ত ছিটকে এসে লাল করে দেয় দেয়াল, মেঝে আর রিচার্ডের হাত। এক কোপে ছুরি পিছলে গিয়ে হাত কেটে যায়। তবুও থামে না রিচার্ড। চারপাশে রক্তের তপ্ত তরঙ্গ, তার মাঝে ভেসে বেড়ায় রিচার্ডের জ্বালাময় হিংস্র স্বর। সরি প্রাইম মিনিস্টার, আই মাস্ট হ্যাভ টু কিল ইউ। অনেকদিন ধরে তো চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আমাকে শেষ করার। প্রতিবার টের পেয়েছি, আর প্রতিবারই অবুঝ বলে ছাড় দিয়ে গিয়েছি। কিন্তু শালা, তুই তো এবার সোজা আমার জানের দিকে হাত বাড়িয়েছিস। এখন তোকে বাঁচিয়ে রাখলে পাপ হবে আমার। ঘরের বউয়ের দিকে নজর দেয়া পাপ না, মহাপাপ। থেমে একটা তীব্র হাসি হেসে রিচার্ড ফিসফিস করে বলল, শি ইজ মাই লেডি, মাই ওয়াইফ, গ্যাংস্টার ওয়াইফ। এতটা সাহস দেখানো ঠিক হয়নি। এলিজাবেথ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মস্তিষ্কের ভেতর বারবার বাজছে রিচার্ডের বলা সেই কথা, আমার একটা বাচ্চা চাই এলিজান। অপ্রত্যাশিতভাবে ঠোঁটে ফুটে উঠল লাজুক একটা হাসি। সে আয়নার সামনে ঘুরে ফিরে নিজের পেটটা দেখতে থাকলো। কেমন যেন অদ্ভুত অনুভূতি, অচেনা অথচ নরম। ঠিক তখন এক মেয়েট এসে রিপোর্টের একটা খাম হাতে দিয়ে যায়। এলিজাবেথ চুপচাপ খুলে দেখে। প্রথম 2 লাইনে চোখ পড়তে পায়ের নিচে মাটির যেন কেঁপে ওঠে। রিপোর্টটা হাত থেকে ছিটকে পড়ে যায়। ঠোঁট কেঁপে ওঠে। বুক চেপে ধরে মেঝেতে ভেঙে পড়ল এলিজাবেথ। চোখে জল জমে আসে। ঠিক সেই মুহূর্তে বেজে ওঠে ল্যান্ডলাইন। সর্বাঙ্গ শিউরে উঠল। হাত কাঁপতে কাঁপতে ফোনটা কানে তোলে এলিজাবেথ। ওপাশ থেকে ভেসে এলো চেনা স্বর। এলিজাবেথ আতকে উঠল, চোখ বিস্ফোরিত। ঠোঁটের ফাঁক গলে ছিটকে বেরিয়ে এলো চাপা এক ধ্বনি। 2 ভাই যমজ একসঙ্গে নেমেছে ছোট্ট শিকারে। অবাক লাগছে। দুজন তো 2 মেরুদ, তাহলে এক হলো কিভাবে? বিষয়টা পরিষ্কার করা যাক। এলিজাবেথের খোঁজ মিলেছে। এ খবর শুধু তাকবীর জানে না, জানে গোটা ইতালি। আর এই খবরের পেছনে যিনি ঢাকদোল পিটিয়েছেন তিনি রিচার্ড কায়নাত নিজেই। শহর জুড়ে আগুন লাগিয়ে সেই জানিয়েছে এলিজাবেথের সন্ধান পাওয়া গিয়েছে। সেই খবর শুনে তাকবীর ছুটে এসেছে। যখন রিচার্ড নেশোর ফোন পেয়ে তীব্র উত্তেজনায় বেরিয়ে যাচ্ছিল, তখন প্রধান ফটকের সামনে তাদের দেখা হয়। দাড়িতে ঢেকে থাকা মুখ, এলোমেলো কোকড়া চুল আর পাগল পাগল চেহারার তাকবীরকে দেখে রিচার্ড কেবল এক দীর্ঘশ্বাস ফেলেছিল। তারপর আর কোনো কথা না বলে সঙ্গে নিয়ে নেয় তাকেও। রিচার্ডের সাহায্যে পিচবোর্ড থেকে দ্বীপে পা রাখে তাকবীর। রিচার্ড তাকে আর এক মুহূর্ত সময় না দিয়ে সোজা হাঁটা দেয় ইঞ্চিয়া দ্বীপের সবচেয়ে উঁচু বাড়ির দিকে। তাকবীর ধীরে ধীরে কাটা পায়ের ব্যথা সয়ে পেছন পেছন এগোয়। রিচার্ড ছাদে পৌঁছে দেয়। নেশো চেয়ার ছেড়ে উঠে রিচার্ডের বাজ পাখির মতো শানখোলা দৃষ্টিতে ইঙ্গিতপূর্ণ কিছু ইশারা করে চোখে ইস্পাতের ন্যায় ধারালো আধিপত্য বজায় রেখে বেরিয়ে গেল। সিঁড়িতে নেমে আসতেই নেশোর চোখে পড়ে তাকবীরকে। ভেতরে বিস্ময় জাগলেও সে কিছু বলে না, নিঃশব্দে চলে যায়। খোলা ছাদের ওপর একটি ধাতব টেবিল, তার উপর হাত পা বেঁধে শুয়ে রাখা হয়েছে জেমসকে। রিচার্ড শীতল চোখে শুলের মতো এক উল্কা ঝলক জেমসের দিকে ছুড়ে দিয়ে রাজার হালে রকিং চেয়ারে গিয়ে বসল। ঠোঁটের কোণে জমে উঠেছে আসন্ন ঝড়ের পূর্বাভাস। তাকবীর সময় নিয়ে এক পায়ে উঠে এলো ওপরে। জেমসকে দেখা মাত্র তার পুরো ভুরু কুচকে উঠল নির্দয় গম্ভীরতায়। তা মাঠে কপল পড়ল দুটি অবিচ্ছেদ্য চিন্তার ভাঁজ। ওদিকে জেমস এখনো ছটফট করছে শেষ চেষ্টায়।
তাকিয়ে থাকতে যেন ধূসর আলোয় উদ্ভাসিত হলো তার দেহভঙ্গির ভিতরকার স্পষ্ট আতঙ্ক। কিয়ৎক্ষণ অবুঝ ভঙ্গিতে তাকিয়ে থাকতেই অকস্মাৎ মস্তিষ্কের ভেতর খেলে গেল সে নৃশংস ছক। সংবিত ফিরতেই তাকবীরের চোখের কৃষ্ণাপ তারা দাউ দাউ করে জ্বলে উঠল অগ্নিশিখার মতো। রাজার হালে পায়ের ওপর পা তুলে বসে থাকা দুর্ধর্ষ পুরুষ রিচার্ড কায়নাত সমুদ্র রঙা চোখে ইস্পাতের ন্যায় ধারালো আধিপত্য বজায় রেখে ঠোঁটে বাঁকা কপটতা টান দিয়ে ধরে রেখে তাকবীরের উদ্দেশ্যে কণ্ঠে রাশভারী আওয়াজ বহাল রেখে বলে উঠল, নে শুরু কর আগে। পুরুষ মূর্তি একটুও নড়ল না, শুধু গ্রীবা সামান্য বাঁকিয়ে শীতল দৃষ্টির এক ঝলকে তাকালো পেছনে। চোখের গভীরে লুকানো ক্ষীণ ইঙ্গিতে যেন নিঃশব্দে পিছু সেরে নিল আলাপ আলোচনা। ঠোঁট নাড়িয়ে কথা বলার প্রয়োজন ছিল না, তারপর আর কোনো সময় ক্ষেপণ নয়। ঠোঁটের কোণে একপাশে চেপে ধরা কপাট হাসি ঝুলিয়ে তাকবীর এগিয়ে গেল দানবীয় তীব্রতায়, এক নির্দয় জল্লাদের মতো নিঃশব্দ আক্রমণের সংকল্প নিয়ে। ধাতব টেবিলের উপর জেমসের হাত পা এমনভাবে বাঁধা যে দড়িগুলো মনে হয় মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে। বাঁধনের জায়গাগুলো রক্তাক্ত হয়ে উঠেছে, দড়ির রংটাও সাদা থেকে লাল বর্ণ ধারণ করেছে। জেমসের মুখ চেপে বেঁধে রাখা, চোখের ওপর কালা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। ছোটার জন্য বারবার ছটফট করছে, কিন্তু এতে লাভ তো হচ্ছেই না, বরং ব্যথা তীব্র থেকে তীব্রতার হচ্ছে। তাকবীর ধীরে ধীরে এগিয়ে আসে, কৃষ্ণবদনে কোনো ভঙ্গি নেই, কেবল নির্লিপ্ত শীতলতা। পাশে বসে থাকা সিগারেটে রিচার্ড ধরালো। গালভর্তি ধোঁয়া মাঝে মাঝে আকাশমুখী হয়ে নির্গত হচ্ছে। সেই ধোঁয়া কুয়াশার মতো চারপাশে পাক খেয়ে ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্য হাসি অটল ভঙ্গিতে লেপ্টে থাকলেও মুখমণ্ডল একদম শীতল, হিমালয়ের বরফের ন্যায়। বহির্মুখী দৃষ্টিতে বোঝা মুশকিল ভেতরে কি চলছে। তার স্থির তীক্ষ্ণ বরফ ঠান্ডা দৃষ্টিতে চাক্ষুষ যা অবলোকন হলো তা যে কারো ঘাম ছোটাতে বাধ্য। সে সাক্ষাৎ উপলব্ধি করবে স্বয়ং মৃতদূত যেন সামনে দাঁড়িয়ে আছে। তাকবীর প্রথমে ছোট এক ছুরি হাতে নিয়ে ধীরে ধীরে বসে পড়ে জেমসের পায়ের কাছে। বাতাসে তখনও নিকোটিনের বিষাক্ত ছোঁয়া ছিন্ন ভিন্ন ধ্বনি ছড়িয়ে আছে। নিঃশব্দে নিখুঁত এক মনোযোগে তাকবীর জেমসের গোড়ালির ঠিক ওপর দিয়ে আঙুলের ফাঁক গলিয়ে ছুরির ধার বুলিয়ে দেয়, যেন মগ্ন হয়ে আঁকছে কোনো নকশা। তারপর কোনো সাবধান বাণী ছাড়া এক আকস্মিক আঘাতে রক কেটে ফেলে গোড়ালির। একটা কাঁচ ফেটে যাওয়ার মতো চিরচির শব্দ হয়। জেমসের মুখ বিকৃত হয়ে ওঠে যন্ত্রণায়, তার শরীর ধকধক করে মুচড়ে ওঠে। গোড়ালি থেকে হড়হড় করে ধকধকে গা ঘিনঘিনে গরম রক্ত ধাতব টেবিলের কোলবে ঝরে পড়ে। একটা দানব যেন হঠাৎ গিলে ফেলেছে তাকে। ফিনকি দিয়ে ছিটকে আসা রক্ত তাকবীরের জামা ছিটে ছিটে ভিজিয়ে দেয়, কিন্তু সে নির্লিপ্ত। রিচার্ড তখনও সে আগের মতো চুপচাপ বসে সিগারেটে টান দিচ্ছে। ধোঁয়া তার মুখ ঢেকে রাখলেও চোখে এক পশুর মতো নির্লিপ্ততা। সে পাশের চেয়ারটা খেঁচে এনে দুপা ফাঁক করে বসলো, ঠিক যেন বাচ্চাদের কার্টুন দেখছে। দারুণ উৎফুল্লতার সহিত, চোখে এক ফোঁটা কৌতূহল বা করুণা নেই। তাকবীর নিচু হয়ে জেমসের পায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে পকেট থেকে ছোট ছোট এক ব্লেড চিমটি বের করে। রক্তমাখা আঙুলে সেটি ধরে জেমসের নখে নিচে ঠোকাতে শুরু করে মন্থর অমানবিক ছন্দে। প্রথমে এক চুল, তারপর গভীরে, এরপর আরও গভীরে, তারপর হঠাৎ এক ঝটকায় পুরো নখটা তুলে আনে। কাঁচা মাংস চোষা চোষা স্নায়ুর কাঁপুনি স্পষ্ট দেখা যায়। সেই দৃশ্যেই জেমসের চোখের পাতা কেঁপে ওঠে আর ঠোঁটের বাঁধন পেছন দিকে জেগে ওঠে। একটা হাহাকারের মতো শব্দ তার গলা ঠেলে বেরিয়ে আসতে চায়, কিন্তু মুখ বাধা বলে বেরোতে পারে না। 1 2 3 একে একে সব নখ উঠে যায়। তাকবীর যেন গণনা করে এগোয়। বেহিসেবি সে আজ হিসেবি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে মিনিস্টার মশাই। প্রতিটি টানে একটুখানি রক্ত ছিটকে পড়ে তাকবীরের গালে ধূসর পাঞ্জাবিতে। জেমস শুধু কাঁপে, ছটফট করে, আর চোখের কিনার দিয়ে নোনা এক ফোঁটা জল গড়িয়ে পড়ে নৈশব্দে, ঠিক যেমনভাবে নারীরা গোপন ব্যথা শুয়ে যায় নীরবে, অগোচরে। এরপর ছুরি তুলে নিল তাকবীর। এবার সে মৃত্যুঞ্জয়ী সংকল্প নিয়ে জেমসের উরুর দিকে অগ্রসর হয়। নরম অথচ শিকড় গাঁথা মাংসের নিচে খেলা করা স্নেহদের ক্যানভাস। ঠান্ডা নিখুঁত গতিতে সে ছুরির ধার চালায়। চামড়ার স্তর আস্তে আস্তে খুলে আসে, যেমনভাবে কেউ ফলের খোসা ছাড়ায়। নিচে লালচে মেটে রক্তনালী, সাদা টান টান স্নাহ, সব পরিষ্কার দেখা যায়। জীবন্ত যন্ত্রণা একের পর এক পাঁজরের নিচে ওঠানামা করে। জেমসের বুক উঠতে থাকে ঘন ঘন। ঠোঁটের কোণা থেকে থকথকে লালা আর রক্ত মিশে গিয়ে গড়িয়ে পড়ে মুখের কাপড়ে। কাপড় ভিজিয়ে লাল হয়ে ওঠে। তাকবীর কিছুক্ষণ পর উঠে দাঁড়ায়। একটানা রক্ত স্নাত হাতে চোখ মুছে রিচার্ডের দিকে তাকায়। তার চোয়াল যেন সেলাই খোদাই, ঘাড়ের শিরা ফুলে শ্বাস ভারী।
চোখে আগুনের মতো এক গভীর গা ছমছমে নির্দয়তা। রিচার্ড সিগারেট মাটিতে ফেলে পায়ের নিচে ফিসে ফেলল। মুহূর্তে দুজোড়া চোখে জ্বলে ওঠে একই হিংস্র চাহনি, বড্ড নির্বিকার, হাড়ভাঙা নির্মমতা ভরা চাহনি। তাকবীর এবার ছুরি সরিয়ে রাখে, রক্তাক্ত হাত দিয়ে জেমসের ক্ষতগুলোতে সরাসরি চাপ দিতে থাকে। চাপের প্রতিটি স্পর্শে জেমসের মাংস যেন টনটনে করে সেঁধিয়ে যায়। তার শরীর নিস্তেজ হয়ে আসে, হাত ঝুলে পড়ে, মাথা কাঁপে। কিছুই আর বলার নেই, শুধু মৃত্যু ধীরে ধীরে দমবন্ধ যন্ত্রণার গর্ভে জেগে উঠছে। তাকবীর ধীরে ধীরে জেমসের মুখের কাছাকাছি চলে আসে। তার চোখে তখন আগুনের মতো এক নিষ্ঠুর দীপ্তি। ঠান্ডা হাতে মুখের বাঁধন খুলে দেয়, কিন্তু মুক্তির পর মুহূর্ত পেরোয় না। তাকবীর ঝুঁকে দাঁতের ফাঁকে ঠেসে দেয় ছুরির ধার। এক চাপে দাঁতের গুড়ি চূর্ণ হয়ে ছিটকে পড়ে। একটি তীক্ষ্ণ হাড়ভাঙা শব্দ, রক্ত, লালা আর দাঁতের গুঁড়ো মিলে এক বিশ্রী তরল গড়িয়ে পড়ে জেমসের ঠোঁট বেয়ে বুকে। জেমস চিৎকারের চেষ্টা করে, কিন্তু গলা দিয়ে শুধু অস্পষ্ট গোঙানি বেরোয়। চোখ উল্টে যায়, মাথা কাঁপে। অথচ তাকবীর তাকে মেরে ফেলে না। সে চায় এই যন্ত্রণার শরীর যেন ধীরে ধীরে নিচের ভেতরেই গলে যায়। পরের মুহূর্তে সে জেমসের এক কান ধরে টেনে তুলে ছুরির ধার রাখে নিচের স্নায়ুর উপর। ফস করে কানটা আলগা হয়ে যায়। জন্মচিহ্নের মতো ঝুলে থাকে এক টুকরো মাংস। গরম রক্তস্রোতের মতো ঠোঁট পেরিয়ে গড়িয়ে পড়ে গলার হাড় বেয়ে। রিচার্ড এবার পেছন থেকে ঠান্ডা গলায় বলে ওঠে, ওকে সম্পূর্ণ মেরে ফেলিস না, কিন্তু বাঁচার মতো শক্তিও রাখবি না। ঠোঁট তখন শীতল, ধ্বংসাত্মক এক হাসি। তাকবীর বুঝে যায় ইশারা। মাথা নিচু করে ছুরির ফলা এবার সে জেমসের চোখের নিচে বসাতে যায়, একদম স্নায়ুর কাছাকাছি, ঠিক এমন জায়গায় যেখানে ব্যথা চিৎকার ছাপিয়ে আত্মা পর্যন্ত ছিঁড়ে যায়। জেমসের শরীর ছটফটিয়ে ওঠে, গলার গভীর থেকে হেসকি ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাকবীর থেমে যায়। ছুরির ধার মাত্র কয়েক মিলিমিটার দূরে রেখে সে দাঁড়িয়ে থাকে। মৃত্যুকে শুধু ঘ্রাণ করায়, ছোঁয়ায় না। তারপর মুখে গিয়ে আনে খুব কাছে। জেমসের রক্তবেচা কানের কাছে ফিসফিস করে বলে, এখনো তো অনেক কিছু বাকি, দাঁড়িয়ে থাকার শক্তিটুকু ধরে রাখিস। তাকবীর উঠে দাঁড়ায়, দূরে সরে যায়। জেমস এখন নিছক এক মৃতপ্রায় শরীর, কাঁপে কিন্তু গর্জে না, চোখ খোলা কিন্তু প্রাণ নেই। বেঁচে আছে শুধু পরবর্তী নিপীড়নের প্রতীক্ষায়। রিচার্ড শার্টের হাতা গোটাতে গোটাতে সামনে এগিয়ে আসে। তার চোখে তখন কষায়ের নির্দয় নিষ্ঠা। দৃশ্যটা এমন যে কোনো প্রশিক্ষিত মাংস কাটা কষায় এখন কেবল কাজ শুরু করার আগের প্রস্তুতিতে। তাকবীর চেয়ারে বসে হাঁপাতে থাকে। ডান পায়ের যন্ত্রণায় হাড়ে হাড়ে বাজছে আগুনের সুর। জেমসের হাত পায়ের দড়িগুলো একে একে খুলতে খুলতে রিচার্ড হঠাৎ ক্ষিপ্ত স্বরে বলল, শিকারী যদি ছটফটার চিৎকারই না করে তাহলে তাকে মেরে আনন্দটা কোথায় থাকে বল? শেষ দড়িটা খোলার সঙ্গে সঙ্গে চাক উঠল। তা ছিল অন্ধকার ইতিহাসে এক নতুন উপাখ্যান। জেমস শরীরের অবশিষ্ট শেষ কণাটুকু শক্তি জড়ো করে হঠাৎ এক ধাক্কায় রিচার্ডকে ছাদের ধারে নিয়ে ঠেলে ফেলে ছাপ দেয় ছাদ থেকে। রিচার্ড পড়ে যেতে যেতে ঝুলে পড়ে। নিজেকে দ্রুত সামলে নিয়ে রেলিংয়ের উপর ঝুঁকে জেমসের এক হাত খামচে ধরে ফেলে। জেমসের ঠোঁটের কোণে লেগে থাকা রক্তের মধ্যে ফুটে ওঠে এক নির্মম হাসি। সে তেজালো ক্ষিপ্ত স্বরে বলল, ইউ মাদারফাকার, তুই কি ভেবেছিস সবসময় তুই জিতবি? না রিচার্ড কায়নাত, না, তুই আজ হারবি। তুই কি ভেবেছিস তুই আমাকে ধরেছিস? না না না, আমি নিজে ধরা দিয়েছি তোর ফাঁদে। আর আমি তো এমনিতেই মরে যেতাম। আমি কবে থেকে মরতে চাইছি, কবে থেকে আমার মেয়ের কাছে যেতে চাইছি জানিস? আমার লারা বেটা ওখানে একা আছে। তোর হাতে মরলে তোর আত্মাকে শান্তি দিয়ে দেওয়া, তোকে জিতিয়ে দেওয়া। না রিচার্ড, আসতে হবে না। আজ আমি নিজেই শেষ চালটা দিয়ে গেলাম। আমার এই আত্মবলিদানই তোর মৃত্যুর ঘণ্টা বাঁচাবে। শুধু তুই না, তোর ভাইটাকেও নিয়ে ডুবাবো। সব শেষ হয়ে যাবে একচালি। নিজের ধ্বংসের জন্য তৈরি হওয়া লুজার কায়নাত। বিকট আগুন আসছে, আমি শুধু সলতে চালিয়ে দিলাম। তারপর জেমস নিজের হাত ছাড়িয়ে নিতে সে তলিয়ে গেল সমুদ্র গর্ভে। মুহূর্তে সমুদ্রের স্বচ্ছ নীল পানি রক্ত লাল হয়ে গেলেও তার বেশিক্ষণ স্থায়ী হলো না। জেমসের সাথেই হারিয়ে গেল সমুদ্রের তলদেশে। রিচার্ড বিদ্যুৎ স্পৃষ্টের মতো স্তব্ধ হয়ে তখনও ফেনিল জলরাশির দিকে তাকিয়েছিল। তার মাথায় চক্রের মতো ঘুরপাক খাচ্ছে জেমসের বলা শেষ কথাগুলো। কিসের ইঙ্গিত দিয়ে গেল সে? কোন চালের মাধ্যমে শেষ হবে রিচার্ড কায়নাত? ঠিক তখনই পকেটের ভেতর সেলফোনটা ভাইব্রেট করলো। কানে তুলতে ওপাশ থেকে ভেসে এলো গার্ডের আতঙ্কিত কণ্ঠস্বর, বস, ম্যাম মেনশন থেকে বেরিয়ে পড়েছেন। জড়বৎ মূর্তির মতো নিশ্চল রিচার্ডের মস্তিষ্ক। সে বার্তায় হঠাৎ তড়াক করে জেগে উঠল। মুহূর্তে উপলব্ধি করলো সবটা। স্বচ্ছ জলের মতো পরিষ্কার হলো সবটা। তীক্ষ্ণ এক উপলব্ধির তাড়নায় হিংস্র দানবের মতো চিৎকার করে উঠল রিচার্ড, That's a trap. That's a trap. সাহারা মরুভূমির উত্তাপ মাখা গলায় হুঙ্কার তুলে ছুটে বেরিয়ে গেল রিচার্ড।
পেছনে দাঁড়িয়ে তাকবীর কিং কর্তব্য বিমূঢ় চোখে দেখল রিচার্ডের প্রস্থান। লোকেশন অনুযায়ী এলিজাবেথ পৌঁছায় এক পুরনো কনস্ট্রাকশন সাইটে। চারপাশে শুধু অপূর্ণ সুউচ্চ দালান। বাঁদিকে থাকা 3তলা ভবনটির দিকে ছুটে চলে সে। নিচ্ছিল নির্দ্বিধায় রেলিংহীন সিঁড়ি দিয়ে ছুটে ওপরে উঠল। চারদিকে শূন্যতার খাখাপ প্রতিধ্বনি, তবু থামে না পা। দম ফুরালেও দমে না। এলিজাবেথ ছুটে যায় ঠিক সেই নির্দিষ্ট জায়গায় যেখানে তার উপস্থিতি ছিল অনিবার্য। জায়গা মতো দাঁড়িয়ে হাঁপাতে থাকে এলিজাবেথ। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ, যেন তর্জনী দিয়ে সময় গণে। ঠিক তখনই বাতাস ছিঁড়ে এক কণ্ঠস্বর কান ছুঁয়ে যায়। মাই প্রিন্সেস। এক লহমায় কেঁপে ওঠে এলিজাবেথের অন্তর। চোখ তুলে চমকে তাকায় সামনে। চোখে টলমল জল। আহার সময় মানুষের চেহারা নাই, মানুষটাকেই পাল্টে দেয় যেন। এটাই সেই কি এলিসা? সেই সিঙ্গার এলিসা যার সৌন্দর্যে আলো কেঁপেছে এক সময়। আজ কোথায় সে লাবণ্য, কোথায় সে আভিজাত্য? মিস এলিসার চামড়ায় গোলাপি দীপ্তি আর নেই। বয়সে ভেঙে পড়েছে চেহারার পেলবতা। লালচে চুলও আজ আর নেই, মাথা প্রায় শূন্য। দূর থেকে মেয়ের দিকে তাকিয়ে আছেন তিনি। দৃষ্টি জলে ছলছল, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে কষ্টের উষ্ণধারা। এ দৃশ্য দেখে মাকে হারানোর শোকও হালকা মনে হয় এলিজাবেথের, যেই মায়ের জন্য অজস্র দীর্ঘ রাত নিদ্রাহীন কাটিয়েছে। ভাগ্যসারথী আজ সেই মায়ের সামনেই এনে ফেলল। মিস এলিসা পাখির ডানার মতো শুষ্ক দুহাত মুক্ত করে বাড়িয়ে ধরলেন সামনে। নীরব আহ্বান, কাপা ঠোঁট আর চোখের গভীরে জমে থাকা আকুলতা দিয়ে ডেকে উঠলেন সে কাঁপতে থাকা মেয়েটিকে। তার দৃষ্টির ভিতর এক ধরনের উন্মাদ আকর্ষণ, তৃষিত চাহনি, যে আকুল হয়ে চাইছে মেয়েটা ছুটে আসুক। যেভাবে ক্ষুধার্ত শিশু খেলাধুলা ফেলে মায়ের বুকের উষ্ণতা খুঁজে ছুটে যায়, সেভাবে এলিজাবেথ পা আর তার নয়, পা ছুটল মনের আদেশে। ঝড়ো হাওয়ার মতো আশ্রে পড়ল মায়ের বুকে। মুহূর্তেই গগন বিদারী কান্নায় ভেঙে পড়ল মা মেয়ে। ঝরঝর কান্নায় ভারী হয়ে উঠল আবহ। মেয়েকে জড়িয়ে ধরে মিস এলিসা যেন বুঝতেই পারছিলেন না তিনি জাগ্রত না স্বপ্নে। এতদিনের শূন্য বুকটাই আজ এতখানি উষ্ণতায় সে ভর করেছে, তবু তিনি যেন স্পর্শ অনুভব করতে পারছেন না। এলিজাবেথ বারবার চুমু খেয়ে ভিজিয়ে দিচ্ছে মায়ের মুখ, তবু এলিসা বোঝাতে পারছেন না যে এ তার মেয়ে, তারই বুক ফোটা ব্যথার উল্টো পিঠ। এলিজাবেথ মাথাটা শক্ত করে মায়ের বুকের সঙ্গে চেপে ধরে অস্থির নিঃশ্বাসের সাথে ফিসফিস করতে লাগলো। মা, 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 আমার মা, আর হারাতে দিব না তোমায়, আমার মা। মিস এলিসা কণ্ঠের গলা খুলে কিছু বলতে যাবেন, ঠিক তখনই হঠাৎ সেখানে ছুটে এসে উপস্থিত হলো রিচার্ড। এলিজাবেথের চোখ দুটো দ্বিগুণ আলোয় জ্বলে উঠল। মেয়েটি এক হাতে মায়ের বাহু আঁকড়ে ধরে, অন্য হাত রিচার্ডের দিকে বাড়িয়ে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, মিস্টার কায়নাত, দেখুন 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 আমার মমকে। এত বছর পর আমি আবার আমার মাকে ফিরে পেয়েছি। আজ আমি খুব খুব খুশি মিস্টার কায়নাত। আজকের মতো এত খুশি আমি আর কখনোই হইনি। আমি এতিম না, আর না না। বিরতিহীন উচ্ছ্বাসে ভেসে যেতে যেতে হাস্যোজ্জ্বল এলিজাবেথ তাকালো মায়ের দিকে। অধর কোণে ঐন্যাচিল্লি হাসি, গর্বে টইটম্বুর কণ্ঠে বলল, মম, হি ইজ মাই হাজব্যান্ড, লাভ অফ মাই লাইফ। এলিজাবেথ খুশিতে অনর্গল বলে যেতে লাগলো। চোখে এক ধরনের আলো, যা বিশ্বাস করে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু সে আলো যে ছুঁতে পারেনি রিচার্ড আর মিস এলিসার দৃষ্টি। তাদের চোখ দুটো একে অপরকে ছুল ঠিকই, কিন্তু তাতে ছিল না বিন্দুমাত্র কপলতা। এক ধরনের অকট্ট গম্ভীর মুখ চেয়েছিল একে অপরের দিকে। রিচার্ড বাজ পাখির মতো সানালো দৃষ্টিতে বোঝার চেষ্টা করছিল মিস এলিসাকে। এই শান্ত মূর্তি মুখশ্রীর আড়ালে কি আদৌ লুকিয়েছে কিছু? নীরব যুদ্ধ যেন দুই চোখের ভাষায় মুখর হয়ে উঠল। এলিজাবেথের কথা তখনও শেষ হয়নি। মায়ের ফিরে পাওয়ার খুশিতে লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলছে পুরন্ত দুটি ঠোঁট। ঠিক তখন রিচার্ডের ফোন বেজে উঠল। চোখ না সরিয়ে নিষ্প্রিয়ভাবে মিস এলিসার দিকে তাকে কল রিসিভ করল রিচার্ড। মুহূর্তে চোখের দৃষ্টিতে বদলে গেল কিছু, যেন হাওয়ার গতি বদল। মমকে আমাদের সাথে নিয়ে যাব মিস্টার কায়নাত। বাক্যটা শেষ করার আগে এলিজাবেথ থমকে গেল। চোখ ফিরিয়ে তাকাতেই দেখলো রিচার্ড তার পকেট থেকে একটি গান বের করেছে, আর সেটির নিশানা মিস এলিসার দিকে। মুহূর্তে এলিজাবেথের ভেতর কেঁপে উঠল সবকিছু। রিচার্ডের চোখে এতটুকু করুণা নেই, আজ যেন সে আরো বেশি স্বার্থপর, আরো বেশি শীতল। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই ঠাস বিকট শব্দ। একদলা উষ্ণ রক্ত এসে ছিটকে পড়ল মুখে। চোখ মুখ কুচকে উঠল। ভয় পেয়ে চোখ মেলে পাশ ফিরে তাকিয়ে দেখলো মা নেই। গলা ঘুরিয়ে দেখলো মিস এলিসার শরীর শূন্যে ভেসে পড়ছে নিচের দিকে। চোখ দুটো এখনো তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। শেষ মুহূর্তে যেন কোনো দায় বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। এলিজাবেথ ছুটে যেতে চাইল, কিন্তু পারল না। তার শরীর পাথরের মতো জমে গেল ওখানে, নির্জীব, অনুভূতিহীন, স্তব্ধ এক প্রতিমা হয়ে দাঁড়িয়ে রইল। তাকে ছুঁয়ে গেল না আর কোনো উষ্ণতা, কোনো শব্দ, শুধু এক অবিরত নিঃশব্দ আর্তনাদ।
হঠাৎই এলিজাবেথের শরীর দুলে উঠল, নিজেকে অনুভব করলো শূন্যে ভেসে। তারপর আচমকা আশ্রে পড়ল এক বলিষ্ঠ বুকে। রিচার্ড তাকে কোলে তুলে ছুটে যাচ্ছে। কেন, কি হয়েছে? লোকটার মুখে এত আতঙ্ক কেন? চোখে মুখে যেন মৃত্যুর ছায়া। হঠাৎ রিচার্ড দোতলা থেকে ঝাঁপ দিল, আর ঠিক তখনই পেছনের বিশাল বিল্ডিংটা বিস্ফোরণে উড়ে গেল বিকট শব্দে। এজন্যই বুঝি লোকটা এমন করে ছুটছিল। মাটিতে পড়ার মুহূর্তে এলিজাবেথের শরীর তীব্রভাবে কেঁপে উঠল, তবে বলিষ্ঠ শরীরের আবরণে সে শুধুই বাকি টের পেল। যন্ত্রণায় চিৎকার করতে হয়নি। রিচার্ড আবার ছুটল। পেছনে আগুন দাউ দাউ করে ধেয়ে আসছে তাদের দিকে। এলিজাবেথের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে। আধো খোলা চোখে সে তাকিয়ে থাকলো রিচার্ডের মুখের দিকে। লোকটার মুখটা অন্ধকারে ঢাকা। এলিজাবেথ অস্থির নিঃশ্বাসের সাথে স্বগতোক্তিতে বেড়ালো। আপনি আমাকে আবারও ঠকালেন রিচার্ড কায়নাত। মায়ের খুনিকে কিভাবে ছেড়ে দিই আমি? এই কথাগুলো কানে গেল। রিচার্ডের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। এই মুহূর্তে সে শুধু ছুটছে একটি নিরাপদ জায়গার খোঁজে। তবু মাঝে মাঝে অনুভব করছে এলিজাবেথের শরীরটা জ্বলছে, জ্বর এসে গেছে। মেয়েটা নিঃশেষ হয়ে যাচ্ছে তার কোলে, তবু এখন থেমে যাওয়ার উপায় নেই। জ্বরতপ্ত শরীরটা নিয়ে ছুটে যাচ্ছে। চোখের সামনে এলিজাবেথের পৃথিবী অন্ধকার হয়ে আসছে। সে জ্ঞান হারানোর ঠিক আগে শেষবারের মতো ফিসফিসিয়ে বলে গেল, পূর্ণতার লোভ দেখিয়ে আমাকে পুরোপুরি এতিম করে দিলেন। তুই স্বামী না, তুই এক পিশাচ। একই সময় একই সাথে দুটো মানুষের কাছে পৌঁছালো একটি জায়গার লাইভ লোকেশন। এমন এক কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে বার্তাটি এসেছে যে তাদের কারোর পক্ষেই তা উপেক্ষা করা অভাবনীয়। দুই প্রান্ত থেকে দুজন মানুষ উন্মত্ত ছুটে চলল সেই স্থানে। কি অপেক্ষা করছে তাদের জন্য সেই স্থানে? আজ বুঝছি অমাবস্যা। তারা ভরা আকাশ হঠাৎই ঢেকে গেছে অদ্ভুত এক আধারে, যেন ভয় জাগানো অশুভ কোনো ইশারা। ইতালির ইউনিক ক্রেডিট টাওয়ারের মাথায় প্রতিদিনের মতো ঝুলে নেই সেই থালার মতো জ্যোৎস্নার চাঁদ। চারপাশে ছড়িয়ে নিঃসীম কালো। শুধু পাশের নিচু ভবনের ম্লান আলোয় উকি দিচ্ছে ইউনিক ক্রেডিট টাওয়ারের বিশাল ছাদ নীরব রহস্যময় ছন্দে। এক পায়ে ওয়াকারের সাহায্য ছাড়াই কয়েকটি সিঁড়ি অতিক্রম করে ছাদে পৌঁছে এক মুহূর্তের জন্য ঝুঁকে হাঁপাতে থাকে তাকবীর দেওয়ান। শরীর থেকে টপ টপ করে লবণাক্ত ঘাম ঝরছে। ঠিক তখনই চম্বকের মতো ঠান্ডা লোহার শিকল আচমকে এসে তার পা জড়িয়ে ধরে। বিস্ময়ে হতবুদ্ধি তাকবীর চোখ মেলে সামনের দিকে তাকাতেই আবিষ্কার করল রিচার্ডকে। তার অপর প্রান্তে থাকা রিচার্ড শিকলের কর্কশ ঘর্ষণের শব্দে পেছন ফিরে তাকিয়েছে। ভালো করলে খেয়াল করলে দেখা যায় সে নিজেও আবদ্ধ দুটি ভারী শিকলে। দুজনের বিস্মিত চোখ একে অপরের দিকে আটকে থাকে। সুচারু দৃষ্টি এবং তীক্ষ্ণ মস্তিষ্কের দ্বারা চারিপাশ অবলোকন করে পরিস্থিতি বোঝার চেষ্টা চালায়। ঠিক তখনই ছাদে ছড়িয়ে পড়ে চিকন ধারালো আত্মগরিমায় বেষ্টিত মেয়েরি কণ্ঠ, যেন একটি ভয়ঙ্কর উপস্থিতির পূর্বাভাস। সে এগিয়ে আসছে হিমশীতল বাতাসে কাঁপন ধারণ এক সুরে গান গেয়ে। That they will love me forever, love me too. But I don't need a shining star, and I don't wanna be rescued. No, neither frog nor charming prince, nor my summers barbecued. দেবীর আবির্ভাব যেন সুরের প্রতিটি ছন্দে গেঁথে থাকা এক লোহময় মোহময় দৃশ্য। সাদা ধবধবে সিল্কের শাড়িতে মোড়া এলিজাবেথকে লাগছে আজ আকাশ থেকে নেমে আসা আগুন রঙা কোনো দেবী। স্লিভলেস ব্লাউজে তার দীপ্ত শরীর ঝলমলে আলো ছড়িয়ে দেয় চারপাশে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, চোখে গভীর কাজলের রেখা, দৃষ্টিতে এক অদ্ভুত শীতলতা আর উত্তাপের স্বভাবস্থান। রক্তিম কেশরাশি পিঠে নেচে বেড়াচ্ছে, হুটোপুটি খাচ্ছে। বাতাসে উঠছে অলস হাওয়ার মতো। দুহাত জুড়ে লাল রেশমি কাচের চুড়ি ঝংকার তুলছে। বাহাতে ধরা ছোট ছোট ধারালো ছুরিগুলো সেই কাচের রেশে তির্যক প্রতিফলন তৈরি করে খেলছে আলো ছায়ার খেলা। এক ঝলক রিচার্ডের অগ্নিদৃষ্টিকে ছুঁয়ে এলিজাবেথ নির্বিঘ্ন পায়ে এগিয়ে এলো তাকবীরের সামনে। সম্মুখে চোখের কৃষ্ণাব তারায় থই থই করা আকুলতা, চিকচিকে জলের বিপরীতে নারীর কণ্ঠে অপূর্ব অশরীরী স্নিগ্ধতা। বহুদিন পর মিনিস্টার সাহেব। উত্তাল সমুদ্রের প্রবল স্রোতের মতো প্রলয়কারী ধাক্কা খেলে গেল তাকবীরের বুকে। যখন সে ভালো মানুষ নয়, মিনিস্টার সাহেব নামে সম্বোধিত হলো, সে ব্যথায় ভেজা নিমগ্ন স্বরে বলল, এলোকেশি। তীক্ষ্ণ ফলার ধারে চামড়া ছিঁড়ে যাওয়ার খচখচ শব্দ বাতাসে ভয়াল নিস্তব্ধতা ছড়িয়ে দেয়। বুক পাঁজরের মাংস চিরে পেশির ভেতর থেকে বেরিয়ে আসা উষ্ণ রক্তের কয়েক ফোঁটা আশ্রে পড়ে তাকবীরের ঠোঁটে। বাঁকাত থেকে ডান কোমর পর্যন্ত আড়াআড়ি কাটা দগদগে ক্ষত থেকে ফিনকির মতো রক্ত বেরোচ্ছে।
এলিজাবেথের হাতে ধরা ছুরির ফলার ডগা থেকে টপ করে এক ফোঁটা রক্ত পড়ল মেঝেতে। তাকবীর স্তব্ধ, বিমূর্ত মূর্তির মতো এলিজাবেথের দিকে তাকিয়ে আছে। ছুরির আঘাত যেন তাকে ছুতেই পারেনি। সে কেবল দেখছে আক্রমণকারীকে, দেখছে সেই মানুষটিকে যার হাতে ছুরি। রিচার্ড পর্বতের মতো গম্ভীরতা নিয়ে পেছন থেকে তাকিয়ে আছে। তার মস্তিষ্ক অতি অল্প সময় বুঝে নিতে সক্ষম হয় আজ অমাবস্যার ঘোর অন্ধকার রাতে ঠিক কী ঘটতে চলেছে। এলিজাবেথ কঠিন মুখে ঠান্ডায় ঘৃণা চেপে গলায় বলল, খুনি। সমাজে একটি প্রচলিত প্রবাদ আছে যে চোরের মন পুলিশ পুলিশ। তাকবীরের বেলায় যেন সেই প্রবাদটি নিখুঁতভাবে মিলে গেল। খুনি শব্দটি শোনা মাত্রই তার চোখের রং পাল্টে যায়। কৃষ্ণ গহ্বরের মতো গভীর দৃষ্টি হয়ে ওঠে দিঘির কালো জলের মতো। রক্তপাতের যন্ত্রণাকে উপেক্ষা করে সে এগিয়ে যেতে চায় এলিজাবেথের দিকে, কিন্তু পায়ের শিকল টেনে ধরে তাকে। সে থেমে যায়, কিন্তু থেমে থাকে না। নিজ জায়গা থেকে চোখ মুখ ভঙ্গিতে বোঝাতে চায়, এলোকেশে বিশ্বাস করো, আমি তোমার ডেডকে খুন করিনি। উনি উনি তো। হঠাৎ উচ্চ শব্দে হেসে উঠল এলিজাবেথ। কি ভয়ঙ্কর সেই হাসি! হাসির তালে কাঁপছে দেহ। এলিজাবেথ শাড়ির আঁচলের নিচে কুচিতে গুজে রাখা একটি রিপোর্ট বের করলো। ল্যাব টেস্টের রিপোর্টটি তাকবীরের মুখের সামনে তুলে ধরতে সে বিদ্যুৎ স্পষ্টের মতো স্তব্ধ হয়ে যায়। শান্ত দূরদর্শী চোখ দুটো নিষ্প্রভ তাকিয়ে থাকে রিপোর্টের এক কোণে ছলছল করতে থাকা তাকবীর দেওয়ান নামটির দিকে। গৌরবদীপ্ত চোখ দুটোতে নিমেষে নেমে আসে কুড়ে কুড়ে খাওয়া নির্মম অপরাধের ছায়া। পরাস্ত সৈনিকের ন্যায় মাথা নিচু করে ফেলল সে। আনত রক্তশূন্য মুখটি বৃষ্টি দৃষ্টিতে এক নজর পরখ করে প্রসন্ন বদনে ফিক করে হাসি দিয়ে উঠল এলিজাবেথ। কি মিনিস্টার মশাই, এখন কি বলবেন? শীতল বাতাসের ঝাপটায় আলতো করে চেপে ধরা রিপোর্টটি উড়ে গিয়ে পড়ল রিচার্ডের পায়ের নিচে। রিচার্ড নির্ভীক কঠিন মুখে রিপোর্টটির দিকে তাকায়। এটি সেই শিশিটার রিপোর্ট যা এলিজাবেথ তার চাচার বাড়ি থেকে সন্দেহের উপর ভিত্তি করে উদ্ধার করেছিল। শুরু থেকেই তার মাতৃমনে সন্দেহের দানা বাসা বেঁধেছিল। মনে ছিল নানান প্রশ্ন। অবর্ণনীয় চিন্তাগুলোও শুলের মতো কাটা দিচ্ছিল তার গায়ে, কারণ সেদিনে সেই মর্মান্তিক ঘটনা ঘটার পূর্বেই তার ব্লিডিং শুরু হয়েছিল। তবে তলপেটের অসহনীয় ব্যথার কারণে তা কাউকে জানান দেওয়ার পূর্বেই সে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বর্বরতার মাধ্যমে স্তূপ ঘটে সকল জুলুমের। সেই মরণ যন্ত্রণা ব্যথা আপনা আপনি শুরু হয়নি। মানুষরূপী দানব চাচার দেওয়া দুধ খাওয়ার পরই শুরু হয়েছিল পেটের মধ্যে ধ্বংসাত্মক তাণ্ডব। সেজন্য এলিজাবেথ ন্যাশকে শিশিটা দিয়েছিল টেস্ট করতে। তবে আশ্চর্যজনকভাবে সেটি ল্যাব থেকে গায়েব হয়ে গেলেও এতদিন পর অভূতপূর্বভাবে আস্থা এলিজাবেথের কাছে কি করে এলো সেই ভাবনা মস্তিষ্ক প্যাঁচ দিয়ে দৃষ্টি ফেরালো রিচার্ড। এছাড়া বিশেষ কোনো অভিব্যক্তি ধরা পড়েনি তার পর্বতসম গম্ভীর অবয়বে। তার ভাবলেশীন আচরণের মানে কি এই দাঁড়ায় সে শুরু থেকেই সবটা জানত? এজন্য ভাইয়ের প্রতি ছিল এত ক্ষোভ। তাকবীরের দু চোখ বাষ্পাকুল হয়ে উঠল। হতদম্যে শ্বাসটা নীরবেই ছাড়ে সে। কিছু বলতে চাইলেও পারে না, তার কণ্ঠরোধ। কয়েকবার ঢোক গিলে শুকনো চুচুরে গলাটা সিক্ত করে কিছু বলতে চাইল এলোকেশী আমি, কিন্তু বাক্য সম্পূর্ণ করার আগেই আবারও চামড়া ছিঁড়া সেই নির্মম শব্দ। এবার বাতাসে রক্তের তপ্ত তরঙ্গ ভাসল। ডান কাঁধ থেকে বা কোমর পর্যন্ত নতুন আরেকটি রেখা তৈরি হলো। সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বুকে ক্রস চিহ্নের মতো দাগ, চুয়ে চুয়ে ঝরা রক্তে নিচের রক্তের রক্তিমা নদী বয়ে যাচ্ছে। তাকবীরের চোখ দুটোতে এতক্ষণে ব্যথার ধরা দিল। নিখিল কৃষ্ণ চোখের কোল ছাপিয়ে প্লাবন হলো। তবুও ধূসর মেঘের ছায়া বিষণ্ণ মুখটি ছলছলে নয়নে তাকিয়ে নারী মূর্তির দিকে। অনুভূতির ধ্বংসস্তূপে এক পায়ে দীর্ঘক্ষণ এই রক্তক্ষয়ী শরীর নিয়ে দাঁড়িয়ে থাকার ফলে অসহনীয় ব্যথায় নীলাবাভা ফুটে উঠেছে কৃষ্ণ গহ্বরে। তাকবীর এক পলক তার কাটা পায়ের দিকে তাকালো, অতপর ফের জড়সড় মুখভঙ্গিতে এলিজাবেথের দিকে তাকিয়ে সমস্ত অসত্যের বিনাশ ঘটিয়ে বলল, এলোকেশী দেখো না, আমার একটা পা নেই। ওরা না আমার পা কেটে ফেলেছে। বলে উদ্বেলিত চিত্তে ছুটে যেতে চাইল তার এলোকেশীর কাছে। তবে আজ এলিজাবেথ যেন নাগাসাকির বোমা। সে ধাক্কা দিয়ে তাকবীরকে সরিয়ে দিয়ে ওই রণমূর্তির ন্যায় চিৎকার করে উঠল, আমি আপনাকে বলেছিলাম আমার জন্য গাড়ির সামনে ঝাঁপ দিতে। শরীর ধাক্কা চেয়েও বড় ধাক্কা অন্তরে খেল তাকবীর। কিছু মুহূর্তে তার চারপাশে বায়ু চলাচল যেন থমকে যায়। ভেতরে অজস্র শব্দ থাকলেও ভেতরে বেদনার শব্দকে আটকে রাখে। গলা দিয়ে কিছুই বেরোতে চায় না, অথচ বুক ফেটে কষ্টের ঢেউ প্রশস্ত প্রাচীর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। মনের অজান্তে আবারও তার হঠাৎই চোখ ভিজে উঠল। গলার ভেতর দলা পাকানো শব্দহীন আর্তনাদ শক্ত ঢোকে গিলে সে শুধু নিস্পৃহ কণ্ঠে বলল, অথচ তোমার ভালোবাসার লোভেই ছিল আমার সকল আয়োজন।
অকস্মাৎ সকল নিস্তব্ধতা গুমটত চিরে যায় এলিজাবেথের চিৎকারে। নিষ্পাপ পবিত্র ছিল। তাকবীর নিশ্চুপ, তার কাছে এসবের জবাব নেই। সেই ঘৃণিত কাজটি করে সে নিজেও শান্তি পায়নি। আত্মগ্লানি তার ভেতরটা খুবলে খুবলে খেয়েছে। জলে ফুটে উঠেছে অসহায়ত্বতার করুণ ছাপ। হাহাকারে ডুবে থাকা হৃদস্পন্দন প্রতিনিয়ত টের পেয়েছে মৃত্যুর স্বাদ। চিৎকার করতে না পারার এক ধরনের মৃত্যুর। নিজের বুকে সে মৃত্যুগুলো চাপা চলছে সে। এটা সত্য, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসার মানুষকে কাছে না পাওয়া যন্ত্রণা তাকে উন্মাদ বানিয়ে ফেলেছিল। প্রিয় মানুষটার কোলে অন্য কারোর সন্তান, সেই জঘন্যতম অনুভূতির সম্মুখে পড়তে চায়নি তাকবীর দেওয়ান। এলিজাবেথের ভেতরের নিস্তব্ধতা আবারও চিৎকার করে উঠল। আমি আবারও ঠকেছি। কষ্টটা সেজন্য হয়নি। কষ্টটা তখন লেগেছে যখন জানতে পারলাম মানুষটা আপনি ছিলেন, যে ছিল আমার কাছে অতুলনীয়। এবারও তাকবীর চুপ, তার আনত চোখ দুটোতে অপ্রকাশিত কান্নার ভার, ঠোঁটে জমাট বাঁধা কষ্টের থকথকে স্তর। এবার যেন এলিজাবেথের কণ্ঠস্বরও ভেঙে আসে। ভিলেনের হাত থেকে বাঁচার জন্য আমি গিয়েছিলাম এক মহামানবের কাছে। সে ছিল আমার আস্থা, ভরসা, যে আমার ব্যথায় কাঁদতো, ছটফট করতো, অথচ সেই ছিল আমার সন্তানের খুনি, যার জন্য আমি হারিয়েছি আমার মাতৃত্ব, যে দিনের পর দিন আমার মাকে একটা বন্ধ কুঠুরিতে আটকে রেখেছিল। অথচ আপনি নিজের চোখেই সবটা দেখেছেন কিভাবে আমি ছটফট করতাম আমার মমের জন্য। পেছন থেকে সুদীর্ঘ উচ্চতার রিচার্টের নখদর্পণে ঘটছে সবকিছু। তার দুর্ভেদ্য চোখ দুটো কোপ দৃষ্টি বর্ষণ করে রেখেছে ভাই নামক সন্তানের খুনির ওপর। চোয়ালে পাথর খচিত দৃঢ়তা, দু চোখে যুদ্ধংদেহী নিষ্ঠা। তাকবীর তখনও জড়বৎ মূর্তির মতো নিশ্চল নীরব মূর্তি হয়ে দাঁড়িয়ে। বুক ভেসে যাচ্ছে রক্তে, তবুও সে ছটফট করছে না, চিৎকার করছে না। নীরব আত্ম ধ্বংসের অন্তরাল ব্যথা যেন শরীরের ব্যথাকে ছুতে পারছে না। এলিজাবেথ এই নিঃস্বার মুখটির দিকে ঘৃণিত চোখে চোখ রেখে ক্ষীণ দমকা হারে ওঠা স্বরে বলল, খবরদার, এখন কান্না করে কোনো রূপ নাটক করবেন না। আপনার কান্নাগুলো মিথ্যে, আপনার সব ছিল মিথ্যে। কথায় আগুন বর্জন করল এলিজাবেথ। চোখের রুদ্ধ তেজি ছাঁচটা তখনও তীব্র। নিঃসীম নীরবতার চাদরে মোড়ানো মুখটিতে ক্ষীণ হাসি ফুটে উঠল। চেপে রাখা দীর্ঘশ্বাসের ভারে থেমে যাওয়া শব্দটা এবার বেরোয়। অথচ আমার চোখের প্রতিটি ফোঁটাই ছিল কষ্টের। সন্তানহারা মা আজ তার সন্তানের খুনির সামনে উন্মাদ। আলো ছেঁয়া মেশানো চোখ দুটিতে সম্মুখের লোকটার জন্য রয়েছে শুধু নির্মমতা। হিংস্রতার প্রভাবে এলিজাবেথ গগনচুম্বী চিৎকার দিয়ে বলল, আমার বাচ্চাটার কি দোষ ছিল? ওকে কেন মারলেন আপনি? আপনি একটা নরখাদক। এলিজাবেথ, কেমন মায়ের সন্তান আপনি? আর এক মায়ের কোল খালি করে দেন, একটু হাত কাঁপলো না? তাকবীর কেমন যেন একটা গলায় বলল। আমি তো নিজ মায়ের ভালোবাসা পাইনি এলোকেশী। এলিজাবেথ থমকালো। তাকবীরের কণ্ঠটা বড্ড অদ্ভুত শোনালো। অজান্তেই তার হাত দুটো ঝোড়ো হওয়ার মতো আলগা হয়ে গেল। ঠোঁট কামড়ে সে চোখ বন্ধ করলো। মনের পর্দায় তখন ভেসে উঠছে পুরনো সেই সময়ের বিভীষিকাময় দৃশ্যগুলো। মুহূর্তেই সারা শরীরে কাঁপুনি ধরে গেল। চোখ খুলে তাকালো তাকবীরের দিকে। যন্ত্রণায় দুমড়ে ওঠা মুখে ঘৃণার বিস্ফোরণ নিয়ে একরাশ থুতু ছুড়ে দিল তাকবীরের সামনে। তাকবীর গ্রীবা নিচু করে নিষ্প্রিয় চোখে তা দেখল। এক মুহূর্ত নীরবতা, তারপর যেন ভেতরের সব জিজ্ঞাসা একসাথে ছিঁড়ে বেরিয়ে এলো। তাকবীর আচরণে এক পাগলামি ছায়া দেখা দিল। সে এলিজাবেথের ডান হাতটা দুই হাতে রাজলায় চেপে ধরে ফেল চোখে বলতে লাগলো, ও এলোকেশী, আমি মানছি আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। বিশ্বাস করো, আমি অতটা নির্দয় কখনোই হতাম না। আমি এটা করেছি জাস্ট বিকজ আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমার ভুলের ক্ষমা নেই। এলিজাবেথ হাত সরিয়ে নিল। ঠাট্টার চলে হেসে পড়ল, ভালোবাসা? মায়ের বুক খালি করে দিয়ে ভালোবাসার কথা বলছেন, আবার ক্ষমাও চাইছেন? তাকবীর শক্ত ঢোক গিলল। এলিজাবেথের কথাগুলো বিষমাখা তীরের মতো গিয়ে বিচ্ছে তার অন্তরের সব থেকে স্পর্শকাতর স্থানে। হৃদয়ের গহীনে কাঁপতে থাকা ছোট্ট শিশুটির অসহায় আত্মচাপা হাহাকারে অনবরত কাঁপছে তার অষ্টপুট। কান্নাহীন কান্না জোয়ারে ভাসছে লোকটার অন্তঃকরণ। অজানা ভয়ে ডানা ছাপটাতে থাকা চড়ুইগুলো ঘন কুয়াশার মতো চারদিক থেকে ঘিরে ফেলেছে তাকে। তবে কি আজ সত্যি তার বিনাশ অনিবার্য? তাকবীর আবারও দুহাতে চাপটে ধরল এলিজাবেথের হাত। লোকটা এবার হুড় করে কেঁদে ফেলল। মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হয়ে গিয়েছে। আমি পাগল হয়ে গিয়েছিলাম সেই সময়টাতে, নিচের হুঁশে ছিলাম না কাজটা করার সময়। আমাকে ক্ষমা করে দাও এলোকেশী। আমি দুনিয়ার সমস্ত শাস্তি মাথা পেতে নিতে পারবো এলোকেশী, কিন্তু তোমার চোখের ঘৃণা আমি কখনোই সহ্য করতে পারবো না।
আমাকে সবচেয়ে কঠিন শাস্তি দাও, তবু পায়ে পড়ছি। এই চোখে তাকিও না আমার দিকে। আমি ভেতর থেকে মরে চাই, বিশ্বাস করো, আমি মরে চাই। সেই দিনের পর থেকে রাতে ঘুমোতে পারি না আমি। সারাক্ষণ একটা বাচ্চার কান্না আমাকে তাড়া করে বেড়াই। নিজ কাজে অনুতপ্ত আমি। আমি পাপ করেছি, মহাপাপ। আমাকে কি ক্ষমা করা চায় না? খোদার কাছে মন থেকে মাফ চাইলে খোদা মাফ করে দেয়। তুমি তো তারই সৃষ্টি। তোমার কাছে কি আমার ক্ষমা নেই? ভাই, বল না ওকে আমাকে ক্ষমা করে দিতে। আরে কমান ইয়ার, একটু বোঝার চেষ্টা কর। এলিজাবেথ শব্দ করে হাসলো। কি বিচ্ছিরি সে ভয়ঙ্করী হাসি। হাসতে হাসতে চোখে পানি চলে এলো, তবুও থামে না হাসি। ভিতরে প্রতিশোধের আগুন নিয়ে চোখে পানি সমেত কটাক্ষ করে বলল এলিজাবেথ, ক্ষমা, আমি তো আপনার মৃত্যু নিয়ে হাজির হয়েছি জনাব। পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে গেল তাকবীর। এক মুহূর্তে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। চোখে জমে থাকা অপূর্ণ কান্না ধোয়ার মতো মিলিয়ে যায়। নিজেকে নিজে প্রশ্ন করে বসে, মৃত্যু? এলোকেশের হাতে আমার মৃত্যু? বিস্ময়ে হতবুদ্ধি। মস্তিষ্ক সচল হতেই সর্বসুখ প্রাপ্তির হাসি ফুটল তার অধর কোণে। সে হৃষ্টচিত্তে বলে উঠল, কবুল চান, কবুল। তোমার হাতে মৃত্যু কবুল। এবার বুঝতে পারছিস আমার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তোকে মারিনি? বলেছিলাম না, সবচেয়ে নৃশংস হবে তোর মৃত্যু। তোর আত্মা মারা যাবার আগেই তোর মন মরে যাবে। ছাদের অপর প্রান্ত হতে আগত রাশভারী কণ্ঠে প্রস্তর বুকের বাদিকে অসহনীয় ব্যথা অনুভব করল তাকবীর। দাম্ভিক পুরুষটা অকাট্য গম্ভীর মুখে শটান দাঁড়িয়ে। তার কি একটু পুড়ছে না ভাইয়ের জন্য? হয়তো না, পুড়লে নিশ্চয়ই এগিয়ে আসতো। পুরুষমূর্তি বলিষ্ঠ বুকে সদ্য সৃষ্টি ক্ষতস্থানের সুবলিত পুরুষুষ্ট হাতে চেপে ধরে রক্তক্ষরণ রোধ করত। কিন্তু সে তো এগিয়ে এলো না সত্যিকারের অর্থে। তার কাছেই বা কে যে তার জন্য এগিয়ে আসবে? একটু উষ্ণ ছোঁয়ায় মাখিয়ে দিবে তাকে। লোমহীন বুকে আসলে সে জড়িয়ে ধরবে, আর সে নির্দ্বিধায় মোমের ন্যায় গলে যাবে সেখানে। কিয়ৎক্ষণ অবুঝ ভঙ্গিতে কিংকর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে রইল তাকবীর। চিরন্তন সত্য যা, তা হলো তার সত্যি কেউ নেই, সে একা। তাকবীর প্রলম্বিত শ্বাস ফেলে ঘাড় উঁচিয়ে নিরুত্তাপ উদাসীন চেহারায় চোখ রাখল রিচার্ডের বাজ পাখির মতো শানালো দৃষ্টিতে। না, ক্ষিপ্ত দুর্দর্শী চোখ দুটোতে মায়ার ছিটা পড়াও নেই। হতদম্বে শ্বাসটা সকলের অগোচরেই ছাড়ল সে। ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে প্রসন্ন বদনে বলল, তাহলে তুই তো সেই কবেই জিতে গিয়েছিস। মন তো আমার সেই দিনই মরে গিয়েছিল, যেদিন এলোকেশী মুক্ত হয়েছিল অন্যতে। রিচার্ডের কণ্ঠনালী বেয়ে বেদঘুটে হাসির উদ্গীরণ ঘটল কালচে ঠোঁটে। সে রাগারুণ হাসি মুখে আপাতত ক্ষোভে গজগজ করে শুধায়, ইউ ডিজার্ভ ইট। হাড়বাগা ক্লান্তির ছায়া নামে তাকবীরের নিখিল কৃষ্ণ চোখের কার্নিশে বুকটা হিম হয়ে আসে। ক্ষণিকের এই জীবনে অপ্রাপ্তির সকল দুঃখ কি শুধু তাকেই বহন করতে হয়? নিস্পৃহ চোখে সে চেয়ে থাকে এলিজাবেথের দিকে। আজকের অপরূপ সাজে সে যেন নৈসর্গিক দেবী, অথচ দু চোখে গনগনে অগ্নিশিখা। পাষাণ হৃদয়গুলোতে আজ একটু কি মায়া জাগে না তার জন্য? সে অবুঝ নয়, জানে সব পাপের ক্ষমা হয় না। যে পাপ সে করেছে তা ক্ষমার অতীত। তবুও এক উন্মাদ প্রেমিক হয়ে তাকবীর দেওয়ান মৃত্যুকে মানতে পারে না তার এলোকেশীকে ছেড়ে যেতে হবে চিরতরে। সে তো শুধু দূরে থেকে একই আকাশের নিচে বাঁচতে চেয়েছিল। বুকের গভীরে এক ঝড় ওঠে। সমস্ত পুরুষোচিত অহং ভেঙে সে হাঁটু গেড়ে বসে পড়ে এলিজাবেথের সামনে। দুহাতে আঁকড়ে ধরে এলিজাবেথের পা। গলা কাঁপে শব্দে জড়িয়ে থাকে পুরো পৃথিবীর আকুলতা। আমাকে মাফ করে দেওয়া যায় না এলোকেশী? এলিজাবেথ পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তবুও চোখ দুটি কেন যেন সজল হয়ে ওঠে। বুকের ভেতর থেকে ভাঙাচোরা কান্না উঠে আসে। সে তাকায় না তাকবীরের দিকে, অথচ তাকবীরের বুকে ঝরা পড়ার রক্তে তার শাড়ির আঁচল ভিজে যাচ্ছে। তবুও সে তাকায় না, কেবল ভেজা গলায় বলে, মাফ কিভাবে করি আমি? ও তো আমার এখানে ছিল। তলপেটে হাত রাখে এলিজাবেথ। ঘাপটি মেরেছিল এখানে, নিশ্চয় ভেবেছিল মাম্মা বাঁচিয়ে নেবে। কিন্তু মাম্মা তো পারেনি। ও পারে যখন ওর মুখোমুখি হব, তখন তাকে কি বলবো আমি? তাকবীর এলিজাবেথের হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে উঠল। তোমার গর্ভে অন্য কারোর সন্তান, তা আমি মানতে পারিনি। ও তো আমারই হওয়ার কথা ছিল, তাই না এলোকেশী? পেছন থেকে রিচার্ড হুঙ্কার দিয়ে উঠল, খবরদার, তোর জবান আমি টেনে ছিঁড়ে ফেলবো। তাকবীর মাথা তুলে এক ঝলক তাকায় রিচার্ডের দিকে, তারপর গ্রীবা উঁচিয়ে এলিজাবেথের দিকে। চোখে অব্যক্ত এক মিনতি নিয়ে শেষবারের মতো বলল, আমাকে মেরো না এলোকেশী।
এলিজাবেথ মুখ ফিরিয়ে নেয়। তাকবীর সবটা বুঝে যায় এরা তাকে আর মাফ করবে না। এলিজাবেথের শরীরে ভর দিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শরীরের সমস্ত রক্ত যেন ইতিমধ্যে ঝরে গেছে, এখন আর কিছু বাকি নেই। মুখ ফিরিয়ে রাখা এলিজাবেথের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, শেষটা যদি এতটাই ভয়ঙ্কর হওয়ার ছিল, তবে শুরুটা কেন এতটা স্বপ্নের মতো ছিল? জবাব আসে না। সে বিহায়ের মতো আবার বলে, নিঃস্বার্থ ভালোবাসার শেষ পরিণতি কি তবে এটাই? এলিজাবেথের বুকের ভেতর কান্না ধাক্কা মারে। ঘৃণা আর ঋণের গভীরে তলিয়ে যেতে থাকে সে। আঁচলে মুখ চেপে ধরে ঠুকরে উঠল। তাকবীর এবার হালকা হাসে, রক্তমাখা ঠোঁটে বিষাদ মিশে যায়। এটা পাপের নয়, ভালোবাসার শাস্তি। বুঝলে লোকেশে, পাপ তো আমি অনেক করেছি, তবু বেঁচে থেকেছি বছরের পর বছর। কিন্তু ভালো আমি একবারই বেসেছিলাম, তারই করুণ পরিণতি আজ আমার মৃত্যু রায় হয়ে দাঁড়িয়েছে। চারপাশে নিস্তব্ধতা থেমে এসেছে। অমাবস্যার ঘোর অন্ধকার এবার চারদিকে আরো গিলতে শুরু করেছে। তাকবীরের কণ্ঠ এবার একেবারেই ভেঙে পড়ে। নিঃশ্বাস কণ্ঠে বলে, মন থেকে খুঁজলে সৃষ্টিকর্তাকেও পাওয়া যায়। একত্ববাদের নিষ্ঠাই আরশের মালিকও সাড়া দেন। কিন্তু তোমার পিছে ছুটতে ছুটতে আমার প্রাণ পুড়ে ছাই হয়ে গেল, তবুও তোমায় আমি পেলাম না। লোকেশী, তুমি কি তবে আমার নিয়তির অভিশাপ, না সেই শূন্যতা যা কোনোদিনের পূর্ণ হতে চায় না? এলিজাবেথ তাকায় তাকবীরের দিকে। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে নীরবে। মোমের মতো নরম গালে শুষ্ক অশ্রুর কারুকার্য। কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফেসফেসে আছে এলিজাবেথ বলল, আপনাকে মারতে আমার খুব কষ্ট হবে, ভালো মানুষ। আপনি যদি এমনটা না করতেন তাহলে আমাদের মাঝেও সুন্দর একটা বন্ধুত্ব হতো, সব ঠিক করে দিতাম আমি। কিন্তু আপনি... বহুদিন পর ভালো মানুষ কথাটা শুনে তাকবীরের বুকের ভেতর এক প্রশান্তির নরম ঢেউ খেলে যায়। স্মিত হেসে সে বুড়ো আঙুল দিয়ে খুব আদরে মুছে দেয় এলিজাবেথের চোখের অশ্রু। এই দৃশ্য দেখে ছুটে আসতে যায় রিচার্ড, কিন্তু শিকলে আটকে গিয়ে পড়ে যায়। ব্যথায় আর্তনাদ করে ওঠে রিচার্ড। এলিজাবেথ ঘুরে তাকায় চমকে, বুকের ভেতর ছেদ করে ওঠে। তাকবীর আবারও এলিজাবেথের মুখখানি নিজের দিকে ঘুরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে অতি সন্তর্পণে জিজ্ঞেস করে, এই চোখে আমার জন্য এত টান দেখতে পাই না কেন লোকেশী? এলিজাবেথ এবার ঝরঝর করে কেঁদে ফেলল। ক্রন্দনরত অবস্থায় কাঁপতে কাঁপতে বলল, আমার মনে অন্য কেউ ছিল, আমি কিভাবে আপনাকে ভালোবাসতাম। তাকবীরের বিরহ বিধুর মনে এক সমুদ্র বিতৃষ্ণা ঢেউ তুলল। ভালোবাসার মানুষের ঠোঁট থেকে অন্য কারো ভালোবাসার স্বীকারোক্তি, এর চেয়েও নির্মম কি কিছু হয়? পৃথিবীর সবচেয়ে বিষাক্ত নিঃশ্বাস যেন ওই মুহূর্তে তাকবীরের ফুসফুস ভরে দিল। সে শেষবারের মতো মনোমুগ্ধ দৃষ্টিতে তাকালো এলিজাবেথের দিকে। নিঃশব্দে চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। ঠোঁট কেঁপে উঠল, সে নিজেই কামড়ে তা থামালো। এলিজাবেথ মাথা নিচু করে কাঁদছিল। এক্ষুনি চোখে করুণা, অপরাধবোধ, প্রেমের সবটুকু অপূর্ণতা। এমন খুনি যদি ভালোবাসে তবে তার ছুরিতেই মরে যাওয়াই তো পরম প্রাপ্তি। তাকবীর শব্দ করে গভীর এক নিঃশ্বাস টানলো। ঠোঁটে ফুটিয়ে তুলল সেই চিরচেনা অমায়িক মায়াবী হাসিটা শেষবারের মতো। হঠাৎ করেই কবির মতো তীব্র এক সুরে বলে উঠল, না হইল অমর, তবু প্রিয় মানুষের হাতে মরণ, আহা সুখ আর সুখ। আকস্মাৎ তাকবীর ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের ছুরি ধরা হাতের ওপর। এলিজাবেথ চমকে উঠে তাকবীরের চোখে তাকাতে। তাকবীর এক অদ্ভুত শান্ত হাসিমাখা কণ্ঠে বলল, তুমি স্নিগ্ধ পবিত্র, তোমার হাতে রক্ত মানায় না। এই বোঝাটা আমি হালকা করে দিচ্ছি লোকেশী। এলিজাবেথ চিৎকার করে উঠল। না 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 না। হাত সরাতে চাইছে, হাত থরথর করে কাঁপছে। কিন্তু শেষ মুহূর্তে জিতে যাওয়ার জেদে পাথর হয়ে যাওয়া তাকবীর আর শুনল না কিছুই। চোখে একরাশ শান্তি নিয়ে সে এলিজাবেথের হাতে ধরা ছুরিটা নিজের বুকের বাপাশে সজোরে ঠেলে ঢুকিয়ে দিল। এক ঝলক উষ্ণ রক্ত ছিটকে এসে পড়ল এলিজাবেথের মুখে। এলিজাবেথ চোখ মুখ শক্ত করে খিচে ফেলল, তবু কেঁপে উঠল ভিতরটা। টের পাচ্ছে তাকবীর তা চেপে ধরেই ছুরিটা তার বুকের ভেতর মোচড়াচ্ছে। মানুষটার কি জীবনের প্রতি এতটাই বিতৃষ্ণা জন্মে গিয়েছিল যে সে নিজেকে এতটাই কষ্ট দিয়ে মারছে? মোটা কাটা দাগটা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। মৃত্যু পথযাত্রী তাকবীর তখনও শুধু তাকিয়েছিল তার না পাওয়া শখের নারীর দিকে। তার শরীরটা শব্দ করে নিচে পড়ল। তাকবীর পড়ে গিয়ে ফাফা দৃষ্টিতে একবার তাকালো তার ভাইয়ের দিকে। ভাইয়ের চোখে ওটা কি? এভাবে তাকিয়ে আছে কেন? মুখটা কেমন কঠিন করে রাখার মানে কি? কোনো উত্তর নেই তাকবীরের কাছে। ব্যথাতুর সে দৃষ্টি ফিরিয়ে নেয়। রক্তের তপ্ত তরঙ্গে শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠছে। শেষ শ্বাসগুলোর মাঝে সে চোখ ঘুরিয়ে চাইল এলিজাবেথের দিকে। ভেবে নিল এটাই শেষ দৃশ্য।
কিন্তু যদি আর মাত্র 1 সেকেন্ড সে তাকিয়ে থাকতো তার ভাইয়ের দিকে, তাহলে হয়তো দেখতে পেত ভাইয়ের হাত কেঁপে কেঁপে এগিয়ে আসছে। সেই পাথর ভেজা মুখের নিচে লুকিয়েছিল একরাশ দগ্ধ যন্ত্রণা, চোখে না ফোটা অশ্রুর এক চিলতে আলো, যা শুধু তাকবীরের তা দেখার সময় আর ছিল না। এলিজাবেথ ছলছলে চোখে তাকিয়ে আছে তার দিকে। তাকবীর দেখলো ওই ভেজা চোখ দুটো কি ভয়ঙ্কর সুন্দর। মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে তার মনে হলো জীবনের সবচেয়ে অপার্থিব দৃশ্যটা হয়তো এটাই। এলোকেশের চোখে জল। তাকবীর শেষ নিঃশ্বাস টানলো। পায়ের নিচ থেকে শক্তি সরে যাচ্ছে, সমস্ত দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। শেষবারের মতো সে হাত বাড়িয়ে এলিজাবেথকে ছুঁতে চাইল, তবে আর ছোঁয়া হলো না এলোকেশীকে। তার বিদায়ের সময় হয়ে গিয়েছে। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুর মতোই তার হাতটা পড়ে গেল নিস্তেজ হয়ে। ঠোঁটের কোণে রেখে গেল এক টুকরো স্নিগ্ধ হাসি। 29/7/25 এই তারিখে পৃথিবীর মঞ্চ ছাড়ল এক ব্যর্থ প্রেমিক তাকবীর দেওয়ান। তাকবীরের হাত শব্দ করে আছড়ে পড়তে চমকে উঠল এলিজাবেথ। হুঁশ ফিরে এলো ঘোর ভাঙা এক দুঃস্বপ্ন থেকে। সে ছুটে গিয়ে লুটিয়ে পড়ল তাকবীরের বুকের উপর। গভীর ক্ষতের দাগ থেকে তখনও রক্ত ঝরছে ধীরে ধীরে। শাড়ির আঁচলটা খুলে এলিজাবেথ চেপে ধরল সেই জায়গায়, আর অন্য হাতে তাকবীরের গালটা মৃদু ঝাঁকাতে ঝাঁকাতে কাপা কণ্ঠে বলতে লাগলো, উঠুন, উঠুন, আপনি এত সহজে আপনি মরতে পারেন না। এটা আপনার প্রাপ্য নয়। এতটা সহজ মৃত্যু আপনি কাম্য করতে পারেন না। উঠুন বলছি, আমি এখনো শান্তি পাইনি। আপনি আবারও আমাকে ফাঁসি দিলেন। আমার কথা তো শেষ হয়নি। এভাবে চলে যেতে নেই। যে ভুল করেছেন তার শাস্তি এত সহজ হয় না। এত তুচ্ছ নয় আমার যন্ত্রণা। তাকবীর আর উঠল না। সে এখনো আগের মতোই হাসি মুখে তাকিয়ে আছে, কিন্তু দেহে প্রাণ নেই। নিঃশ্বাস থেমে গেছে। এলিজাবেথের ভেতরটা কেন যেন ফেটে যাচ্ছে। এক অদৃশ্য ঝড় বয়ে চলেছে বুকের গভীরে। সে দুহাতে ধাক্কাতে থাকে তাকবীরের দেহটা, আর আর্তনাদ করে বলে যায়, উঠুন না, বলুন। আজকে আপনাকে বলতেই হবে কেন এমনটা করলেন। কি দোষ করেছিল আমার বাচ্চা? কি দোষ ছিল আমার মায়ের? আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। না, পারবেন না। বলুন, কেন ঠকালেন আমাকে? কেন এই বন্ধুত্বের মাঝে ভালোবাসা আনলেন? আপনি কেন সেদিন তাকওয়ার সাথে পালিয়ে গেলেন না? তাহলে হয়তো আপনিও সুন্দর একটা জীবন পেতেন। নিজে হাতে ধরে কেন ধ্বংস করলেন জীবনটা? ভালো মানুষ আছে তার এলোকেশের কথাও শুনল না। পেছন থেকে রিচার্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়ের নিথর দেহের দিকে। এমন অনুভূতি থেকে বাঁচতেই কি সে সবসময় দ্বিধায় থাকতো? এজন্যই কি এই মৃত্যুই বারবার তার হাতে বিলম্বিত হয়েছিল? এলিজাবেথ ধীরে তাকবীরের একটা হাত ধরে সোজা করতে চাইল, কিন্তু হাতটা সোজা হয় না, ঝুলে পড়ে। এলিজাবেথ থমকে তাকায় তাকবীরের দিকে। স্বচ্ছ মেদুর মুখটা নীলচে হয়ে গেছে, সুদীর্ঘ শরীরটা নিঃশ্বাসহীন, নিস্তব্ধ। ঠোঁট কামড়ে চোখ টলমল করে উঠল এলিজাবেথের। রক্তস্নাত নিথর দেহের পাশে বসে গুনগুন করে কাঁদল কতক্ষণ। অতঃপর সন্তর্পণে তাকবীরের খোলা চোখ দুটো বন্ধ করে দিয়ে মুখের উপর ঝুঁকে নিঃশব্দে ফিসফিস করে বলল, আমাদের মধ্যকার বন্ধুত্ব ভাঙার জন্য আপনাকে আমি কোনোদিন মাফ করব না, ভালো মানুষ। হঠাৎ শাড়ির কুচি থেকে রিভলভারটা টেনে বের করলো এলিজাবেথ। বিদ্যুতের মতো দ্রুততায় ঘুরে তাক করলো রিচার্ডের দিকে। রক্তে ভেজা ধবধবে সাদা শাড়ির আঁচল বাতাসে উঠছে তার আগুন রাঙা চুল। এজন্য এক দেবী মূর্তির অভিসম্পাদ জেগে উঠেছে। রিচার্ড নির্বিকার, তার চোয়ালে এক রত্তিও টান পড়ল না, চোখে মুখেও কোনো চমক নেই। সবই তার জানা, সবই প্রত্যাশিত। ঘাড় কাত করে প্রস্থান মুখে এলিজাবেথ বলল, ভালোবাসলে কি দুর্বল হতে হয়? যেমন নদী তার পথ খুঁজে পায়, তেমন ভালোবাসাও শান্তি এনে দেয়। ভালোবাসলে কি পাপ বা ভুলে যেতে হয়? যেমন ছায়া অন্ধকারে হারায় না, তেমন ভালোবাসা কখনোই ভুলে যেতে শেখায় না। ভালোবাসলেই কি মনুষ্যত্ব খোয়াতে হয়? যেমন আগুন পোড়ায় তবে আবার আলোকিত করে, তেমন ভালোবাসা কখনো মানুষ থেকে কিছু নেয় না, বরং আরো বড় করে। রিচার্ডের ক্ষিপ্ত দুর্দর্শী চোখ দুটি স্থির হয়ে আছে এলিজাবেথের চোখে। নির্ভীক কণ্ঠে বলল, ভালোবাসলে সাহসী হতে হয়। আমি স্বামীর বুকে গুলি চালাতে চাই না। আপনি সত্যিটা বলুন। কিসের সত্যি? রিচার্ড কায়নাত কখনো উদ্দেশ্যহীন কিছু করে না। আপনি কেন আমার মাকে মারলেন? এর পেছনে আপনার উদ্দেশ্য কি ছিল? রিচার্ডের চোয়ালে পাথর খচিত দৃঢ়তা। সে জবাব দেয় না, দৃষ্টি ঘুরিয়ে নেয়। এলিজাবেথ হেসে উঠল একটা ঠান্ডা ব্যঙ্গাত্মক হাসিতে। সত্যের দৃষ্টি এড়িয়ে চলে কেবল কাপুরুষরাই। রিচার্ড তবু নিশ্চল, শিলাপথের মতো দাঁড়িয়ে। এলিজাবেথ এবার কণ্ঠে বিষ মিশিয়ে বলল, সন্তানের খুনিকে মারলে যদি ন্যায় হয়, তবে মায়ের খুনিকে বাঁচিয়ে রাখলে তা দুর্নীতি হয়, মিস্টার কায়নাত। রিচার্ড এবার মুখ তুলে তাকালো। একটা দীর্ঘ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল,
আমার বুকে তোমাকে গুলি চালাতে দিব একটা শর্তে। তোকে আমার মৃত্যুর তো নিজেকে আগলে রাখতে হবে। আবার স্মৃতি স্মরণ ছাড়া তোর চোখ থেকে এক ফোঁটা অশ্রুও ঝরাতে পারবি না। আর ইউ ফাকিং অ্যাগ্রি উইথ মি ওয়াইফি? এলিজাবেথ ঠোঁট বাঁকিয়ে তুষ্ট হেসে বলল, খুব সম্ভবত আপনার স্মৃতি আমি মুছে ফেলবো আমার জীবন থেকে। আফটার অল, পাস্ট ইজ পাস্ট। তৎক্ষণাৎ রিচার্ডের ভেতরের পশুটা জেগে উঠল। সমুদ্র নীল চোখ দুটোতে জ্বলে উঠল আগ্নেয়গিরির আগুন। পকেট থেকে রিভলভার বের করে সরাসরি তাক করলে এলিজাবেথের কপালে। গাঢ় হাতের শিরাগুলো ফুলে উঠেছে। রিচার্ডের কণ্ঠে বজ্রধ্বনি, কুত্তার বাচ্চা, তোর পাস্ট প্রেজেন্ট ফিউচার সবটাই আজকে আমি। আমাকে আগের রূপে ফিরিয়ে আনতে বাধ্য করিস না। আমি মরলে তোকে নিয়েই মরবো। এলিজাবেথ ঠান্ডা তাচ্ছিল্যে বলল। তাই নাকি? দেখা যাক কে কতদূর এগোতে পারে। এই বলে সে রিভলভারের সেফটি আনলক করল। রিচার্ডও শব্দ করে নিজের রিভলভার আনলক করল। এলিজাবেথ নিঃশব্দে হেসে বলল, বিদায় মিস্টার কায়নাত। রিচার্ডও নিশানা ঠিক রেখে একই ছন্দে বলল, বিদায় মিসেস কায়নাত। ঠাস ঠাস দুটি বিকট শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল। এলিজাবেথের অদক্ষ হাত নিশানা ভুল করেনি, কিন্তু রিচার্ডের গুলি এবার প্রথমবারের মতো লক্ষ্যভ্রষ্ট হলো। এলিজাবেথের গুলির ঝাঁজ গিয়ে বিঁধল রিচার্ডের কাঁধে। মুহূর্তে রিচার্ড মুখ রক্তশূন্য বিবর্ণ হয়ে উঠল, শরীর দুকদম পিছিয়ে গেল। রিচার্ডের কাঁধ বেয়ে অঝরে রক্ত ঝরতে দেখে আর নিজেকে সামলাতে পারল না এলিজাবেথ। ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। বুকের মধ্যে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। গুলিটা লেগেছে সরাসরি রগে। অতিরিক্ত রক্তপাত আর যন্ত্রণায় রিচার্ড যে কোনো মুহূর্তে অচেতন হয়ে পড়বে সে তা বুঝে গেছে। তবু এক হাতে এলিজাবেথকে আঁকড়ে ধরে এক মুহূর্তে ভাবল কিছু। তারপর হঠাৎই এলিজাবেথের ঘাড়ের পেছন থেকে এক মুঠো চুল খামচে ধরে মুখটা টেনে তোলে উপরের দিকে। অতঃপর কামড়ে ধরল এলিজাবেথের অধর। এলিজাবেথ রিচার্ডের কলার খামচে ধরতে পেটের চামড়ায় ঠান্ডা ধাতব কিছু স্পর্শ টের পেল। ঠিক তার আগ মুহূর্তে ঠাস গুলির ছাঁচ পেটের মাংস ফুঁড়ে ওপাশ দিয়ে বেরিয়ে গেল। চিৎকারও করতে পারল না এলিজাবেথ, কারণ রিচার্ড তখনও দখল করে রেখেছে তার ঠোঁট। রিচার্ড জানে যে জায়গায় গুলি লেগেছে অন্তত 3 দিন জ্ঞান ফেরবে না। আর এই 3 দিনের ফাঁকে যদি তার বউ রাগ করে ডিভোর্স ঠুকে দেয়, তারপর নিরুদ্দেশ হয়ে আবার কোথাও চলে যায়। জীবনের অনেক কিছু নিয়ে রিস্ক নেওয়া যায়, কিন্তু স্ত্রী নিয়ে নয়। এটাই রিচার্ড কায়নাতের সবচেয়ে বড় শিক্ষা। রিচার্ড এলিজাবেথের ঠোঁট ছেড়ে দিতেই ওর গলা ফেসে ওঠা কর্কশ এক গোঙানির মাঝে ভাঙা স্বরে এলিজাবেথ জিজ্ঞেস করল, আপনি কি মানুষ? আমি ভিলেন।